নমস্কার, শুভ সন্ধ্যা। সোসাইটি ফর ইকোনমিক রিসার্চ ইন বেঙ্গলির তরফ থেকে আজকের অর্থ বিশ্লেষণের আড্ডায় আমি সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের আড্ডা বর্ষ শেষের আড্ডা। এই 2021 সাল কিন্তু সারা পৃথিবীর কাছে একটা ঘটনাবহুল বছর। এই বছরের শুরুতেই আমরা দেখেছি যে কোভিড অতিমারির আবহে, কোভিড অতিমারির প্রভাবে সারা পৃথিবী প্রায় পর্যুদস্ত হয়ে পড়েছিল পৃথিবীর মানুষ, এবং তার সঙ্গে সমস্ত অর্থনীতিতে এক ধরনের অচলাবস্থা সৃষ্টি হয়েছিল। তার কিছুটা পরবর্তী কয়েক মাসের মধ্যেই যখন প্রতিষেধক আবিষ্কার হলো এবং প্রতিষেধক প্রদান করা শুরু হলো, তখন আবার কিছুটা যেন মানুষ একটু একটু স্বস্তি পেল এবং অর্থনীতিগুলিতেও একটু কিছুটা হলেও একটু গতিশীলতা সৃষ্টি হলো, অচলাবস্থা কিছুটা হলেও দূর হলো। এই প্রেক্ষাপট সারা পৃথিবীর সঙ্গে ভারতবর্ষেও একইভাবে এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে ভারতীয় অর্থনীতি গেছে। তবে এই বছরে ভারতের অর্থনীতির প্রেক্ষাপটে আরেকটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, যে ঘটনা শুধু অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি নয়, অ্যাকচুয়ালি সাধারণ মানুষের কাছেও এটা খুব সাধারণ মানুষকেও বিচলিত করেছে, যেটা হলো কৃষি আইনের প্রত্যাহার। এই কৃষি আইন গত বছরের শেষ ত্রৈমাসিকে সেপ্টেম্বর মাস নাগাদ যখন সংসদে বিল হিসেবে পেশ করা হলো, তখন কিন্তু এই বিলের পিছনে অনেক সদর্থক চিন্তাভাবনা ছিল। অর্থনীতিবিদরা কিছুটা আশা করেছিলেন এবং এই প্রধান লক্ষ্য ছিল যে কৃষিক্ষেত্রের আমূল সংস্কার ঘটানো, যা দীর্ঘদিন ভারতবর্ষের অর্থনীতিতে কাম্য ছিল। এই সংস্কার তাদের মূল লক্ষ্য ছিল কৃষিকে ক্রমশ নিয়ন্ত্রণ মুক্ত করে নতুন মুক্ত অর্থনীতির আবহের সঙ্গে সাযুজ্য রেখে কৃষকদের স্বার্থ কিছুটা রক্ষা করা এবং সেইভাবে কৃষিক্ষেত্রের অর্থনৈতিক উন্নয়ন ঘটানো। কিন্তু বাস্তবে দেখা গেল তার বিপরীত চিত্র। যাদের জন্য সংস্কার, তারাই কিন্তু এর বিরুদ্ধে সবচেয়ে প্রতিবাদে সোচ্চার হয়ে উঠলেন। ভারতবাসী দেখল এক অভূতপূর্ব আন্দোলন। আমাদের রাজধানীর সীমান্ত জুড়ে কৃষকদের এক দীর্ঘস্থায়ী অহিংস আন্দোলন শুরু হলো, যা ভারতের অর্থনীতির ইতিহাসে প্রায় বিরল। এবং স্বাভাবিকভাবেই এই আন্দোলনের এবং এই বিরোধিতা প্রতিরোধের প্রভাবে ভারত সরকার বাধ্য হলেন এই আইন প্রত্যাহার করতে, যা আপামর জনসাধারণ খুব ভালোভাবে সেটাকে অ্যাকসেপ্ট করলো। কিন্তু প্রত্যেক সাধারণ মানুষের মনে এক ধরনের দ্বন্দ্ব বা সংশয় থেকে গেল যে তাহলে এই আইন প্রবর্তনই বা হলো কেন, এর ভালো আর মন্দ দিকগুলো কি কি, কেনই বা যাদের জন্য সংস্কার করার কথা ভাবা হয়েছিল তারা এর প্রতিবাদে সোচ্চার হলেন। তাহলে এর সুদূরপ্রসারী ফল নিশ্চয়ই কিছু একটা হতে পারে। যে প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো করার কথা ভাবা হয়েছিল সেগুলোও তাহলে কিছুকালের জন্য মুলতবি হলো। তারই বা প্রভাব কি হতে পারে ভারতীয় অর্থনীতিতে? বা যদি এই আইন কিছুটা পরিবর্ধন করে নতুন করে আবার প্রবর্তনের চেষ্টা করা হয়, তাহলেই বা তার ভবিষ্যতে তার প্রভাব কি হতে পারে, তার ফলশ্রুতি কি হতে পারে? এই প্রশ্নগুলো আমাদের সকলকে বিভিন্ন সময় কিন্তু বিচলিত করছে, এবং সেই কারণেই আজকের আড্ডায় আমরা বিশেষজ্ঞদের কাছে এই বিষয়ে একটু জেনে নেবার চেষ্টা করব। আজকের আড্ডার বিষয় কৃষি আইন, উপস্থাপনা ও প্রত্যাহার। আমাদের আজকের আড্ডার প্রধান অতিথি কলকাতা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রাক্তন অধ্যাপক, প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক অভিরূপ সরকার, এবং তার সঙ্গে আলাপচারিতায় থাকবেন আমাদের অর্থ বিশ্লেষণ জার্নালের মুখ্য সম্পাদক অধ্যাপক সুগত মার্জিত। এনারা ছাড়াও
আমাদের আজকের আড্ডায় আমরা কয়েকজন বিশেষজ্ঞের মতামত একটু জেনে নেব। তারা হলেন নিউ দিল্লি কাউন্সিল ফর সোশ্যাল ডেভেলপমেন্টের নির্দেশক অধ্যাপক নিত্যানন্দ, দিল্লির অশোকা ইউনিভার্সিটির অর্থনীতির প্রখ্যাত অধ্যাপক ভরত রামস্বামী, এবং আজকে আমাদের আড্ডায় কিছুক্ষণের জন্য হলেও আমরা পাব নটিংহাম ইউনিভার্সিটি বিজনেস স্কুলের ফাইন্যান্সের অধ্যাপক সঞ্জয় ব্যানার্জিকে। প্রথমে আমরা আমাদের বিশেষজ্ঞদের মধ্যে অধ্যাপক নিত্যানন্দ এবং ভরত রামস্বামীর সংক্ষিপ্ত বক্তব্য আগে আমরা একটু জেনে নিই, তারপরে আমরা আড্ডার মূল পরিসরে আসব। এখানে একটু বলে রাখি যে আজকে যারা আড্ডায় আমাদের যারা দর্শক শ্রোতাবৃন্দ রয়েছেন, তাদের যে কোনো প্রশ্ন তারা কিন্তু ফেসবুক চ্যাট বক্সে লিখতে পারেন। আমাদের আলোচনার অবসরে যথোপযুক্ত সময় আমরা সেই প্রশ্নগুলো নেব এবং আমরা আমাদের বিশেষজ্ঞদের কাছে সেই প্রশ্নগুলি রাখব এবং সেই প্রশ্নগুলোর আলোচনা করা হবে। তাহলে প্রথমে শুনে নেওয়া যাক অধ্যাপক নিত্যানন্দ এবং অধ্যাপক রামস্বামীর বক্তব্য এই কৃষি আইন উপস্থাপনা এবং প্রত্যাহারের বিষয়। নমস্কার। প্রথমেই আমি ধন্যবাদ জানাবো অর্থ বিশ্লেষণের আড্ডার আয়োজকদের আমাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আজকের বিষয় হলো যে 3টি কেন্দ্রীয় কৃষি আইন আনা হয়েছিল এবং সেগুলো ফেরত নেওয়া হয়েছে আবার। এর ফলে কৃষিক্ষেত্রে কতটা লাভ বা ক্ষতি হলো এ নিয়ে কোনো সন্দেহ নেই যে আমাদের কৃষি ব্যবস্থা কিন্তু একটা সংকটের মধ্যে দিয়ে চলেছে এবং সেখানে অবশ্যই সংস্কার দরকার, কিন্তু সেই সংস্কারটা কেমন হবে সেটাই হচ্ছে বড় প্রশ্ন। তবে এখানে প্রথমেই বলবো যে শুধুমাত্র 3টি কৃষি আইন দিয়ে এই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এরকম মনে করার কোনো কারণ নেই। কারণ আমাদের সমস্যাটা কিন্তু অনেক গভীরে এবং এর জন্য নানা রকম কারণ দায়ী। আর্থসামাজিক পরিস্থিতি, ঐতিহাসিক প্রেক্ষাপট, আন্তর্জাতিক পরিস্থিতি, এই সব কিছু মিলিয়ে কৃষি ব্যবস্থাটাকে ঠিকঠাক চালিয়ে নিয়ে যাওয়া কিন্তু আজকে যে কোনো দেশের পক্ষে বেশ কঠিন ব্যাপার। এর জন্যই এই 3টে আইন হলো না মানেই হয়ে গেল, 3টি আইন হলে অনেক কিছু হয়ে যেত এরকম মনে করার কোনো কারণ নেই। 1960-এর দশক থেকে আমাদের দেশে নানা রকম কৃষি সহায়ক ব্যবস্থা গড়ে উঠেছে এবং সাম্প্রতিককালে আবার সেই ব্যবস্থার অনেকটা লঘুকরণ হয়েছে, কিছু সুবিধা তুলে নেওয়া হয়েছে, কিছু সুবিধা কমিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, তবে এখানে মনে রাখা দরকার যে এই কৃষি ব্যবস্থাটার অর্থাৎ কৃষি অর্থনীতি কিন্তু শিল্প বা সেবা ক্ষেত্রের থেকে অনেকটাই আলাদা। যেমন ধরুন আমরা প্রায়ই শুনে থাকি যে আমাদের দেশের কৃষির উৎপাদনশীলতা কম, তার ফলে আমাদের কৃষকরা লাভবান হতে পারে না। তো এখানে একটা কথা কেউই মাথায় রাখে না যে যেসব দেশে উৎপাদনশীলতা সত্যিই খুব বেশি, মানে চীন, ইউরোপ, আমেরিকা, এই সব দেশে এত কোটি কোটি ডলারের ভর্তুকি দেওয়ার প্রয়োজন হচ্ছে কেন? হ্যাঁ, কেন তারা বেশি উৎপাদনশীলতা দিয়ে কৃষি ব্যবস্থাটাকে স্বাবলম্বী করতে পারেনি? ব্যাপারটা হচ্ছে যে যেখানেই দেখবেন যে উৎপাদনশীলতা বেশি, সেখানে এই কৃষি নানা রকম উপাদানের উপর নির্ভরতা এত বেশি যে উৎপাদন খরচটা অনেক বেড়ে যায়। আর সেটা সত্যি কিন্তু আমাদের দেশের মধ্যেও। যেমন পাঞ্জাবে বা হরিয়ানায়, যেখানে আমাদের উৎপাদনশীলতা অনেক বেশি, সেখানে কিন্তু আমাদের দেশের যে কৃষিতে ভর্তুকি তার সিংহভাগটাই চলে যায়। হ্যাঁ, তো যার ফলে নতুন কৃষি আইন সংশোধন করে যখন এই বাজার ব্যবস্থার কিছুটা পরিবর্তন হতে চলেছে, তখন বাংলার বা বিহারের কৃষকরা কিন্তু বুঝতে পারছে না যে এর ফলে তাদের কি এমন ক্ষতি বৃদ্ধি হতে চলেছে। কারণ বাংলায় যে সরকারি ক্রয় ব্যবস্থা সেটা নামমাত্র আছে, বিহারে এটা নেই বললেই চলে। তো যার ফলে এই কৃষকরা বুঝতেই পারছে না তাদের কি হতে চলেছে। কিন্তু পাঞ্জাবের কৃষকদের যেটা ভয় যে এই নতুন ব্যবস্থা চালু হলে যে সরকারি ক্রয় ব্যবস্থা আছে সেটা যদি ভেঙে পড়ে,
তাহলে কিন্তু তাদের কৃষি ব্যবস্থাটাই ভেঙে পড়বে, কারণ তাদের কৃষি ব্যবস্থা মূলত সরকারি ক্রয় ব্যবস্থা নির্ভর। তবে এটাই একমাত্র সমস্যা নয় পাঞ্জাব, হরিয়ানা বা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে। এইসব জায়গায় একটা বড় সমস্যা হচ্ছে পরিবেশ, এবং পরিবেশগত সমস্যা কিন্তু দিনের দিন বেড়ে চলেছে। তো ভবিষ্যতে এই নিয়েও কিন্তু একটা আরো বড় সমস্যার সম্মুখীন হতে হবে, যার জন্য আমাদের অবশ্যই ভেবে দেখা দরকার আছে কি করে কৃষিকে লাভজনক রাখার সাথে সাথে পরিবেশগতভাবে ঠিকঠাক রাখা যেতে পারে। এরপরে আসি দ্বিতীয় আইনটা, চুক্তি চাষ নিয়ে। আমাদের দেশে যদি একটা রাজ্য থাকে যেখানে চুক্তি চাষ নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে, সেটা কিন্তু পাঞ্জাব। তাহলে পাঞ্জাবের কৃষকরা চুক্তি চাষ নিয়ে এত বিরোধিতা করছে কেন? কারণ সেখানে কিন্তু অভিজ্ঞতা মিশ্র। মানে কিছু কিছু কৃষক অবশ্যই লাভবান হয়েছে চুক্তি চাষ করতে গিয়ে, কিন্তু আবার অনেক জায়গায় ক্ষতিও হয়েছে। অনেক জায়গায় কোম্পানি যে চুক্তি চাষের শর্ত সেগুলো মানেনি, আর নিয়ন্ত্রণ ব্যবস্থা এতই দুর্বল যে যার ফলে এগুলোকে ঠিকঠাক মানে চাষিদের স্বার্থ রক্ষা করা যায়নি। আবার একটা অন্য কারণও আছে যে তিনটে আইন যখন একসঙ্গে আনা হচ্ছে, তখন বাকি দুটো আইন নিয়ে যদি কৃষকরা আহ, খুবই মানে চিন্তিত হয়, তাদের সন্দেহ থাকে, তখন তৃতীয় আইনটাকেও তারা সন্দেহের চোখেই দেখবে। এরপরে আসি তৃতীয় আইনটা নিয়ে। এটাও একটা মানে সংশোধন আইন। এটা হচ্ছে অত্যাবশ্যক পণ্য নিয়ে, যেখানে এই পণ্যগুলোর মজুত করার সীমা বাড়িয়ে দেওয়া হচ্ছে। এখানে বলা হচ্ছে যে এই সীমা বাড়িয়ে দেওয়ার ফলে যে বেসরকারি ব্যবসাদাররা, মজুতদাররা, তারা নতুন করে সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলবে, তার লাভ কৃষকরা পেতে পারবে। এটা কিন্তু এতটা সহজ ব্যাপার নয়। কৃষকরা আহ, লাভ করতে পারবে এরকম সংরক্ষণ ব্যবস্থা করতে গেলে এমন দরকার যে যেখানে কৃষকরা তাদের ইচ্ছে মতো সংরক্ষণ করতে পারে, ইচ্ছে মতো সেগুলো বার করে বিক্রি করতে পারে নিজেদের সময় মতো, সুবিধা মতো। কিন্তু সেটা করতে গেলে আহ, যে পরিমাণ তাদের ঝুঁকি নিতে হবে বা ঝুঁকি পোহাতে হবে, অথবা যে তাদের যে আর্থিক সামর্থ্য দরকার হবে, সেটা তাদের নেই। তাহলে এক্ষেত্রে হয়তো সমবায় ব্যবস্থা বা সরকারি ব্যবস্থা কাজে আসতে পারে, কিন্তু এই বেসরকারি যারা মজুতদার, তারা করে খুব সুবিধা করে দেবে এরকম মনে করার কোনো কারণ নেই। যেমন ধরুন, একটা কথা আমরা প্রায় শুনে থাকি যে এই ফোরেরা নাকি কৃষকদের খুব শোষণ করে। কারণ কৃষকদের তো কাছের থেকে তো ফোরেরাই কেনে, তারা খুব বেশি দাম দেয় না। তো কৃষকরা তাদেরকে আহ, মনে করছে শোষণ করছে। কিন্তু তারা কেন এমনটা করতে বাধ্য হচ্ছে, সেটা হয়তো তারা ঠিক মতো অনুধাবন করতে পারে না। কারণ ফোরেরা তো কোথায় গিয়ে বিক্রি করে, এবং তাদের কিন্তু বাজারে একটা বিশেষ ক্ষমতা আছে এই মজুতদাররা। হ্যাঁ, তারা আহ, মানে কৃষকদের বা ফোরেদের থেকে মানে অনেক কম দামে কেনে, আবার উপভোক্তাদের অনেক বেশি দামে বিক্রি করে। তো এরা কৃষকদের সহায়তা করে দেবে এরকম মনে করার কিন্তু খুব একটা কারণ নেই। তবে এটা মনে রাখা দরকার যে আমাদের দেশ অনেক বড়। বিভিন্ন রাজ্য এবং রাজ্যের মধ্যেও বিভিন্ন জায়গায় সমস্যা ভিন্ন ভিন্ন রকমের। কাজেই শুধুমাত্র কিছু কেন্দ্রীয় আইন করে সমস্যার সমাধান হবে, এটা ঠিক নয়। আহ, এর জন্য সবারই কিছু ভূমিকা থাকবে, বেসরকারি ব্যবসাদারদেরও থাকবে, সমবায়ের থাকবে, রাজ্য সরকার, স্থানীয় শাসনের থাকবে। সবাইকে মিলেই কৃষি ব্যবস্থাটাকে ঠিকঠাক করতে হবে। ধন্যবাদ। I'm Bharat Ramaswamy. I thank the organizers of Artha Vishleshan for inviting me to speak about the repeal of farm laws. I was told that I could speak for about 5 minutes, so I'll be quick and brief. My view about this, let me summarize my view. I was in broad agreement with the direction of these farm laws, but yet I advocated for the repeal. And now, after the repeal, I'm fearful of the future of agriculture policy and of agriculture itself. So let me explain these things. The farm laws, in my view, represented a necessary direction reform because
agriculture as a sector needs substantial investment in markets, methods of modern storage, preservation, transportation, as well as modern and formal methods of sharing risk, for example, in the case of warehousing and futures exchanges. But these investments have been stymied by the Agriculture Produce Marketing Act, which grants a monopoly to the so-called APMC mandis. These APMC mandis came in because they are supposed to regulate trade in their markets so that farmers are assured good practices with respect to weights and payments. And some of that has happened, so that's a good thing. However, over time, the APMCs have also abused their monopoly. Alternative marketing channels have been suppressed, and the APMCs have not been interested in creating new markets or investing in market infrastructure. Hence, the need for reform to dilute their monopoly and to enable investments in new market channels. As you have seen, in urban areas today, there are lots of apps for delivering milk or meat or eggs. And these commodities don't come under APMC, so it's possible to have these new forms of markets because of the lack of APMC. Now, the 3 farm laws were not the first word on the subject. Agriculture reforms of these markets have been happening for close to 20 years. And since the early 2000s, the central government has been pushing for them by nudging the states, because agriculture is a state subject. And so the center could take the role of a facilitator and a cheerleader. Now, for the same reason, progress was incremental and it varied from state to state. The 3 farm laws, they abolished the monopoly of APMCs, allowed for contract farming, and restricted the scope of anti-hoarding laws through the amendment of the Essential Commodities Act. Now, although in the right direction, these laws had gaps. Essentially, there was no regulator for these new markets, or for that matter, for APMCs. So these new markets, it sort of permitted fly-by-night operators as well. There were not enough safeguards against that. But the even bigger problem was they encroached on the constitutional domain of the state governments. Now, in my view, repeal was a good thing, but I wish it had happened earlier. It would have saved much hardship and perhaps preserved some goodwill for future reforms. The big question with respect to the future is whether the central government will have any appetite for agriculture markets reform anymore. Ideally, they should go back to the earlier practice of nudging state governments to reform. In fact, they control the governments in many big states like UP, Madhya Pradesh, Bihar, Gujarat, and they could have done the reforms there and demonstrated its desirability to others. In fact, this is what they should have done in the first place. But now it's doubtful that any of this will happen. In fact, the protests have given new life to the demand that the MSP should be legally enforced for all 23 crops for which it's announced. Now, the MSP continues to be damaging for Punjab and Haryana. But that battle cannot be fought by these laws. Indeed, the new farm laws may have made the MSP issue even more intractable. Now, that's a problem because the demand to make MSP a legal entitlement is impossible to sustain. If the government moves in that direction to win back farmers before elections, the damage to agriculture and overall economy will be long-lasting, both in the short run and long run. It's therefore hard not to conclude that these reforms have been counterproductive. Another loss is the Essential Commodities Act. It's actually not a farm law at all, but it has become collateral damage by being associated with farm laws. So, if I were to conclude something, I would say that in our federal polity, incremental reforms usually work better. And impatient top-down reforms could be self-defeating even when they are in a desirable direction. Thanks. I'll stop here. Thank you for listening. ধন্যবাদ জানাই অধ্যাপক রামস্বামী এবং অধ্যাপক নিত্যানন্দকে। এবার আমরা আড্ডার মূল অংশে প্রবেশ করছি। আমি অধ্যাপক মার্জিতকে অনুরোধ করব
যে আপনি আলাপচারিতা শুরু করুন। ধন্যবাদ মৌসুমী। আমরা শুনলাম এতক্ষণ প্রফেসর নিত্যানন্দ এবং প্রফেসর ভারত রামস্বামীর কথা। আমরা আজকে যাকে পেয়েছি আমাদের অর্থ বিশ্লেষণের আড্ডায়, যিনি মুখোমুখি হয়েছেন এবং কথা বলবেন, বিখ্যাত অর্থনীতিবিদ অভিরূপ সরকার। এবং অভিরূপ সরকারকে পরিচয় করিয়ে দেওয়ার দরকার পড়ে না। তবে অনেকে হয়তো জানেন না যে ভারতবর্ষের কৃষিতে দাম কিভাবে নির্ধারিত হয়। অর্থাৎ কৃষিতে দাম নির্ধারণ আর শিল্পে দাম নির্ধারণ এক ব্যাপার নয়। কৃষিতে দাম নির্ধারণের ব্যাপারটা, কারণ এখানে অনেক ট্রেডার থাকে যারা, তাদের মধ্যে এক ধরনের অলিগোপলিস্টিক কন্ট্রোল থাকে। তারপরে লার্জ প্রডিউসার থাকে, স্মল প্রডিউসার থাকে। তাহলে কি করে একটা এগ্রিকালচারাল ক্রপের দাম নির্ধারিত হবে, সেটা একটা খুব জটিল একটা প্রক্রিয়া। এ বিষয়ে কিন্তু খুব প্রামাণ্য গবেষণাপত্র ছিল অধ্যাপক সরকারের অনেকদিন আগে, জার্নাল অফ ডেভেলপমেন্ট ইকোনমিক্সে তিনি লিখেছিলেন যে কিভাবে একটা কৃষিতে দাম কৃষকরা যে দামটা পাবে আর কি, সে দামটা কিভাবে বাজারের টানাপোড়েনের মাধ্যম দিয়ে কিভাবে সেটা নির্ধারিত হবে। সুতরাং আমি বরং যেটা করব সেটা হচ্ছে যে আমি অধ্যাপক সরকারকে একটু এই যে যারা দুজন বিশেষজ্ঞ বললেন এবং অনেকে এই বিষয়ে লিখেছেন। এখন তো আমরা জানি যে কৃষি আইনের সমালোচনা করে অনেক ধরনের লেখা বেরিয়েছে। অধ্যাপক সরকারও লিখেছেন, ভরত রামস্বামী লিখেছেন, অনেকে লিখেছেন। এবং কিন্তু একটা জিনিস আমরা শুনছি যে কৃষিতে এই যে মিনিমাম সাপোর্ট প্রাইস বা সরকার যে ক্রয় ব্যবস্থার মাধ্যমে যে শস্য কিনে এক ধরনের দামের সুবিধে দেন চাষিদের আর কি, যেটা পাবলিক ডিস্ট্রিবিউশন মানে প্রকিউরমেন্ট সিস্টেমের একটা অঙ্গ। সেখানে এই যে বলা হয়েছিল যে কৃষককে এই আইন রক্ষা করবে, তো সেই অর্থে কৃষকরা তো মনে করলেন না যে এই আইন তাদের রক্ষা করবে। যদিও সেখানে বলা হলো যে বেসরকারি সূত্রে যেটা বলছিল ভরত, যে অন্য মার্কেটিং চ্যানেল, অন্য কম্পিটিং মার্কেট সিস্টেম, এসবের মধ্যে দিয়ে এসে হয়তো কৃষকরা নাকি বেশি দাম পেত। তো এই চাষে কৃষকরা কি দাম পাবেন, সেই দাম পাওয়াটা সম্পর্কে যদি, এবং এই আইনের স্থাপনা প্রত্যাহারের সঙ্গে কৃষকরা কিভাবে ভাবছেন এই দাম সম্পর্কে, এটা নিয়ে যদি অধ্যাপক সরকার এখন একটু আলোচনা শুরু করেন তাহলে একটু সহজ করে বলেন সবাইকে, ভালো হয়। হ্যাঁ, আমি প্রথমে অল্প কথা একটু বলি। যে প্রথম কথাটা হচ্ছে যে আমরা যখন কৃষক কথাটা ব্যবহার করছি, এটা এক অর্থে একটু মিসলিডিং ইন দ্য সেন্স যে আমাদের দেশে নানা রকমের কৃষক রয়েছে, তাদের স্বার্থগুলোও কিন্তু এক একজনের এক এক রকম। বিশেষ করে এই কৃষি বিলের পরিপ্রেক্ষিতে এক একজনের এক এক রকম স্বার্থ। এখানে যারা কৃষি বিলের বিরোধিতা করলেন, এতদিন ধরে তারা রাস্তায় বসে আন্দোলন করলেন, তারা মোটামুটি ভাবে বড় কৃষক, বড় মজুদদার, বড় আড়তদার। তারা মান্ডিগুলোকে কন্ট্রোল করেন এবং তারা, চিত্রটা খুবই জটিল কিন্তু একটু সহজ করে বলি, গ্রামে, প্রত্যন্ত গ্রামে ছোট ছোট কৃষক রয়েছে, ছোট বড় মাঝারি নানা রকম কৃষক রয়েছেন। এদের কাছ থেকে, এদের সবার কাছে পৌঁছানোর জন্য ছোট ছোট ট্রেডার আছে, ব্যবসায়ী আছে। সেই ব্যবসায়ীরা এই ছোট ছোট কৃষকদের কাছ থেকে মালপত্র কিনে মান্ডিতে এনে বিক্রি করে। বড় কৃষকদের নিজস্ব ফলন আছে, সেটাকে তারা মান্ডিতে নিয়ে আসে। অর্থাৎ যেটা হচ্ছে, বড় কৃষক, কতিপয় বড় কৃষকের হাতে যেটা ফসল সেটা জমা হচ্ছে এবং তাদের একটা অলিগোপলিস্টিক ক্ষমতা বাজারের উপর রয়েছে এবং এরা
শুধু যে ক্রেতা হিসেবে অলিগোপলিস্টিক তাই নয়, এরা আবার বিক্রেতা হিসেবেও অলিগোপলিস্টিক। অর্থাৎ দুদিকে মানে অলিগপসনি এবং অলিগোপলি দুটোই রয়েছে। তারা বাজারে মানে যে মানে বিক্রয় করছেন যখন শহরে, তখনও তাদের একটা বাজারের ওপর দখল রয়েছে। এছাড়া আচ্ছা, এবারে আমি বলি এই যে তিনটে আইন যদি ওপর ওপর দেখি, ভারত যেটা বললো ঠিকই তো, মানে শুনতে তো খারাপ নয়। প্রথমটা বলা হচ্ছে যে মান্ডির বাজারে গিয়েও ব্যবসা করা যাবে, একজন কৃষক যাকে ইচ্ছে বিক্রি করতে পারবে। দ্বিতীয় আইনটা বলছে যে চুক্তি চাষ করতে পারবে যদি ইচ্ছে করে। এবং তৃতীয়টা বলছে যে দরকার হলে মজুত করতে পারবে, যদি না খুব একটা এক্সট্রিম সিচুয়েশন হয়, ফ্যামিন বা ওয়ার বা ন্যাচারাল ক্যালামিটি, তাহলে মজুত করতে পারবে। ওরকম এক্সট্রিম সিচুয়েশনে সরকার ইন্টারভিন করবে। এই তো এখন মোটামুটি খোলা বাজারের দিকে আমরা যাওয়ার চেষ্টা করছিলাম এই আইনগুলো দিয়ে। এবার আগের যে স্ট্রাকচারটা বললাম তার পরিপ্রেক্ষিতে কারা লাভবান হচ্ছে বা কাদের ক্ষতি হচ্ছে, এটা পরিষ্কার। যেটা প্রথমে নিত্যানন্দ বললেন যে বিহার বা পশ্চিমবঙ্গের কৃষকের কিছু এসে যায় না, কারণ সেখানে খুব বড় কৃষক তো নেই। এই আইনগুলোর ফলে মূলত ধরে নেওয়া হচ্ছে বড় প্লেয়াররা, তারা মাল্টিন্যাশনাল হতে পারে অথবা আমাদের দেশের বড় পুঁজিবাদীরা, মানে পুঁজি হতে পারে, বিগ ক্যাপিটাল, তারা ঢুকে তারা এবার যদি সরাসরি কিনতে আরম্ভ করে এজেন্টদের মাধ্যমে কৃষকদের কাছ থেকে, তাহলে সরকার বলছিলেন যে এই পণ্যগুলোর দাম বাড়বে, অর্থাৎ কৃষকরা আগের থেকে ভালো দাম পাবে। উল্টো দিকে কেন পাবে? তার কারণ হচ্ছে গ্রামের বাজারে, যেটা ওই বড় কৃষক বা আড়তদাররা একটা মনোপলি ছিল যাদের, সেখানে একটা কম্পিটিশন বাড়বে। অর্থাৎ যদি বড় ইয়েরা মাল্টিন্যাশনালরা ঢুকে মানে কম্পিটিশনটা বাড়ায়, তাহলে কৃষকরা বেটার প্রাইস পাবে। আবার শহরে তারা যদি বিক্রি করছেন সেখানে যদি মাল্টিন্যাশনালরা বিক্রি করে, তাহলে শহরের যারা ভোক্তা তারাও লাভবান হবে। এটাই বক্তব্য ছিল। এখন এখানে আমার মূল বক্তব্য, একাধিক বক্তব্য আছে, মূল বক্তব্যটা বলি। সেটা হচ্ছে যে মুহূর্তে গ্রামের বাজারে এই মাল্টিন্যাশনালরা তারা এজেন্ট পাঠিয়ে কিনতে আরম্ভ করবে এবং কৃষকরা বেশি দাম পাবে, গ্রামের বাজারে ফসলের দাম বাড়বে। এবার আমাদের মনে রাখতে হবে যে আমাদের গ্রামে কৃষক কিন্তু তুলনামূলকভাবে কম, বেশিরভাগই ভাগ চাষি অথবা এগ্রিকালচারাল লেবার বা অন্যান্য নানা ধরনের কাজ করেন, যাদের বাজার থেকে কিনে খেতে হয়। তারা গ্রামের বাজারে তারা ক্রেতা। এই ক্রেতারা কিন্তু সব থেকে সংখ্যায় বেশি এবং তারা সব থেকে দরিদ্রও বটে। এবার যদি মাল্টিন্যাশনাল বা বিগ ক্যাপিটাল ঢুকে দাম বাড়িয়ে দেয়, যার ফলে কৃষকের লাভ হচ্ছে, মানে যাদের মার্কেটেবল সারপ্লাস আছে তাদেরই লাভ হচ্ছে, তাহলে কিন্তু যাদের বাজার থেকে কিনতে হয় তাদের ক্ষতি হবে। এটা এক নম্বর। একই সঙ্গে যদি এর ফলে ধরা যাক মাল্টিন্যাশনাল ঢুকে আমাদের চাল বা গম কিনে অন্য দেশে বিক্রি করলো, তাহলে সরকার যে শস্যটা বাজার থেকে কেনে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের জন্য, সেখানে কিন্তু সাপ্লাইটা কমবে। অর্থাৎ একটা ভয় থাকে যে আমাদের পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমটা হয়তো জিওপার্ডাইজড হয়ে যেতে পারে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, আমি এইটুকু বলেই থামবো, তারপর আবার আসবো, যে আমি মনে করি যে বড় কৃষকদের মনোপলিটা ভেঙে যাওয়া খুবই দরকার। এখন যে অবস্থাটায় আমরা রয়েছি সেটা কখনোই আইডিয়াল নয়, যেখানে বড় কৃষকরা মনোপলি চালাচ্ছে, কম দাম দিচ্ছে ইত্যাদি, সেটা ভাঙা উচিত। কিন্তু এই ভাঙাটার জন্য আমরা প্রস্তুত কিনা সেটাই প্রশ্ন। বিশেষ করে যদি এই ভেঙে যাওয়াটার ফলে গ্রামে খাদ্যশস্যের দাম বেড়ে যায়, তাহলে গরিব মানুষের পক্ষে জীবন ধারণ
খুব মুশকিল হয়ে দাঁড়াবে। আর উল্টো দিকে আমরা বলতে পারি এই যে ছোট ছোট যারা ব্যবসাদার, যারা মানে ট্রেডার আর কি, যারা বড় ট্রেডার বা বড় প্রডিউসারদের কাছে মাল নিয়ে যেত, তাদের সঙ্গে তো বড় এবং ছোটদের লিঙ্কটা ভেঙে যাচ্ছে। অর্থাৎ ছোট ট্রেডারদের সঙ্গে বড় ট্রেডারদের লিঙ্কটা ভেঙে যাচ্ছে, মাল্টিন্যাশনাল ঢুকে পড়ছে। তখন নানা ধরনের স্ট্রাকচারাল চেঞ্জ হতে পারে। সেটার জন্য আমরা প্রস্তুত কিনা এটা একটু ভেবে দেখতে হবে। আমি এগুলোতে পরে আবার আসবো যদি সময় পাই। আমি সুগতর কাছে আবার ফিরে যাচ্ছি। এই মিউট করা আছে, এই আনমিউট কর। একটা প্রশ্ন বা একটা বিষয়, আমার একটা বক্তব্য এবং কিছুটা মন্তব্য শোনার ইচ্ছে হচ্ছে। সেটা হচ্ছে যে একটা অভিযোগ অনুযোগ করা হয় এই বলে যে ছোট কৃষকরা বা বড় যারা নয় তারা সেই অর্থে সরকারি দামের সুবিধে পায় না, কারণ তারা মিডলম্যান বা ফোরেরা তাদের কাছ থেকে কম পয়সায় কিনে নিয়ে যায়। আমার প্রশ্নটা যেটা যেটা আমার প্রশ্ন, সেখানে দুটো প্রশ্ন আছে। একটা হচ্ছে যে ফোরেদেরও যেহেতু আলটিমেটলি বিক্রি করতে হয় কোনো না কোনো মার্কেটে, সেই কারণে যখন সরকার প্রকিউরমেন্ট প্রাইসটাকে বাড়ায় তার একটা নিশ্চয়ই একটা কোনো রিপারকাশন ওই ডেরিভেটিভ মার্কেটটাতেও আসে। মানে এবং এটা একটা একটা ব্যাপার, এইটা একটা ব্যাপার। দু নম্বর হচ্ছে যে যেরকম পশ্চিমবঙ্গের কথা আমি জানি যে যেখানে জোতের সাইজ কম এবং এখানে মিডল এবং ছোট চাষি বেশি, এখানে কিন্তু এক ধরনের এটা কিন্তু মানে মোটামুটি প্রমাণিত, এবার শুধু পশ্চিমবঙ্গ নয়, নিশ্চয়ই আরো অনেক রাজ্য আছে যে যে রাজ্য সরকার অনেক চেষ্টা করেন যে অ্যাকচুয়ালি যাতে করে চাষিরা, অর্থাৎ যে টাকাটা তাদের পাওয়ার কথা শস্যের দাম হিসেবে, তারা যেন সেই টাকাটা পায়। মানে এটা এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত, তার কারণ সেটা না হলে কিন্তু তার থেকে রাজনৈতিক বেনিফিট হয় না। সুতরাং আমার প্রশ্ন এখানে দাঁড়ায় এটা বলে যে আরেক মানে পাবলিক এই যে প্রকিউরমেন্ট বা গভর্নমেন্ট, আরেকটা যেটা আমরা জানি অর্থনীতির যারা কাজ করি তারা জানে, অর্থনীতি সেটা জানে যে হায়ার প্রাইস অফ এ ক্রপ, যেটা শস্যের দাম, সেটা একটা ইনকাম সাপোর্ট প্রোগ্রামের মতো কাজ করে। তার কারণ ওই যেটা আমরা এখানে রিস্ক মানে ক্রপ এগ্রিকালচারাল ক্রপ ইন্স্যুরেন্সের কোনো ইনস্টিটিউশন আমাদের নেই, কারণ প্রথম কথা হচ্ছে সবগুলো সিঙ্ক্রোনাইজ করে, মানে সবাই একসঙ্গে খরাতে অবস্থায় আমাদের খারাপ হয় বা বন্যায় খারাপ হয়, অথবা এমন কিছু হয় যে সেখানে কোনো ইন্স্যুরেন্স কোম্পানি সেভাবে ডেভেলপ করে না। ফলে সরকার অনেক সময় এই দামটাকে একটা ইনকাম সাপোর্ট প্রোগ্রাম হিসেবে কাজ করায় আর কি। সেই কারণেই আমরা বলি যে মানে অনেক মানে কেন সরকার দাম কমাচ্ছে না, কেন বেশি দাম দিচ্ছে, এখানে একটা প্রশ্ন থাকে, কারণ আমরা সেটা জানি যে কোন দামে কতটা কে একজন শস্য বিক্রি করে তার রেভিনিউটাই তার ইনকামের মতো, সুতরাং সেটা ভাবতে হয়। এই আসপেক্ট গুলো আমার ধারণা খুব পরিষ্কার ভাবে এই বিতর্কে বেরিয়ে আসেনি। তো আমি বলবো যদি হ্যাঁ এগুলো এগুলো নিয়ে যদি একটু আলোকপাত করেন অধ্যাপক সরকার, তাহলে আমার পক্ষে ভালো হয়। মানে এটা সুগত যেটা বলল যে এই যে বলা হয় মিনিমাম সাপোর্ট প্রাইসের সুবিধাটা শুধু বড় ফার্মাররা পায়, এটা কিন্তু পুরোটা সত্যি নয়। এটা আমি সুগতের সঙ্গে একমত। এটা ডেফিনেটলি একটা রিপারকাশন আছে অন্য মার্কেটে। অর্থাৎ আমি খুব সহজ অর্থনীতির কথা বলছি। ধরা যাক মিনিমাম সাপোর্ট প্রাইসটা বাড়ানো হলো। এখন এটা যে মুহূর্তে বাড়ানো হলো, গভর্নমেন্টকে বিক্রি করাটা, আমি একেবারে অর্থনীতির যুক্তি থেকে বলছি, অন দ্য মার্জিন বেশি লাভজনক হলো। অর্থাৎ যাদের অ্যাক্সেস আছে গভর্নমেন্টের প্রকিউরমেন্ট সেন্টারে, বড় কৃষক, তারা বাজার থেকে আরেকটু বেশি তুলে নিয়ে কিনে গভর্নমেন্টকে বিক্রি করলেন, কারণ অন দ্য মার্জিন ওটাই লাভজনক। কিন্তু বাজার থেকে যে মুহূর্তে তারা বেশি তুলছেন, কিনছেন, সঙ্গে সঙ্গে বাজারে দামটা বাড়ছে। এবার এইটা হচ্ছে গ্রামের বাজার। এই গ্রামের বাজারে যদি দামটা বাড়ে, তাহলে ছোট বড় সব কৃষকেরই লাভ যারা বিক্রি করছেন। অর্থাৎ যে ছোট কৃষক সরকার অব্দি পৌঁছতে পারছে না, তারও কিন্তু লাভ হচ্ছে, টু দ্য এক্সটেন্ট যে সে লোকাল বাজারে বিক্রি করছে।
অর্থাৎ এই মিনিমাম সাপোর্ট প্রাইসটা সমস্ত কৃষককেই এক ধরনের লাভ দিচ্ছে। বড় কৃষকরা সরাসরি সরকারকে বিক্রি করছেন, ছোট কৃষকরা গ্রামের বাজারে বিক্রি করছেন, কিন্তু গ্রামের বাজারের দামটা তো বাড়বে যদি মিনিমাম সাপোর্ট প্রাইস বাড়ে। এটা তো সহজ অর্থনীতির কথা। এবং এই যে ইন্স্যুরেন্সের কথাটা, এই ইন্স্যুরেন্সটা তো অবশ্যই আমি একমত যে মিনিমাম সাপোর্ট প্রাইস একটা ইন্স্যুরেন্স প্রোভাইড করছে। আমাদের ইন্স্যুরেন্স নেই, আমাদের এগ্রিকালচারে ইন্স্যুরেন্স নেই, কিন্তু আরেক ধরনের ইন্স্যুরেন্সও আছে যেটা মিনিমাম সাপোর্ট প্রাইস ছাড়াও বড় ট্রেডাররা ছোট ট্রেডারদের দিচ্ছে। ইন দ্য সেন্স যে এটা ঠিকই যে বড় ট্রেডাররা ছোট ট্রেডারদের বা কৃষকদের এক্সপ্লয়েট করছে, কম দাম দিচ্ছে ইত্যাদি, কিন্তু এটাও ঠিক যে বিপদে আপদে বড় ট্রেডাররা মানে ছোট কৃষকদের দেখে, তাদের নিজেদের স্বার্থেই দেখে। অর্থাৎ একটা ইন্টারলিঙ্কেজ কাজ করে, একটা ইন্স্যুরেন্স তারা প্রোভাইড করে। অর্থাৎ যদি হঠাৎ কৃষক কোনো বিপদে পড়ে, তার বাড়িতে অসুখ বিসুখ হলো কি একটা বিয়ে লাগলো, তখন সে কোথায় যাবে? তাকে বড় ট্রেডারের কাছেই যেতে হবে। এই বড় ট্রেডার কিন্তু এই ইন্স্যুরেন্সটা প্রোভাইড করে। অবশ্যই তার প্রিমিয়াম হিসেবে সে একটা মানে লাভ করে নেয়, মোটা লাভ করে নেয়, কিন্তু এই ইন্স্যুরেন্সটা, ইনফর্মাল ইন্স্যুরেন্সটা বহুদিন বহু বছর ধরে চলে আসছে। আমি একটা মানে ইনস্টেন্স দিচ্ছি, একটা পেপার আনন্দ স্বামী এবং স্বামী আরেকজন ভুলে যাচ্ছি, জেডিইতে বেরিয়েছিল। সেটা হচ্ছে দক্ষিণ ভারতে সাহেবরা আসার পরে হঠাৎ ক্রেডিট ল গুলোকে অনেক উন্মুক্ত করে দিল, তার ফলে মানে অনেক কম্পিটিটিভ করে দিল, তার ফলে প্রচুর বাইরের লেন্ডার রুরাল মার্কেটে ঢুকতে পারলো। এর ফলে লোকাল মানি লেন্ডার যারা, তারা অনেকেই বেরিয়ে গেল বাজার থেকে। এটা খুব ভালো, কোনো সন্দেহ নেই, কিন্তু এট দ্য সেম টাইম এই লোকাল মানি লেন্ডাররা একটা ইন্স্যুরেন্স প্রোভাইড করতো, মানে কৃষককে বিপদে আপদে দেখতো। এরপরে একটা ফ্যামিন হয় এবং তার ফলে প্রচুর লোক মারা যায়, প্রচন্ড বিপদ হয় এবং একটা রায়ট হয়। এবং এইটা কিন্তু ওই যেটা বলে যে পার্শিয়াল রিফর্ম কুড বি ওয়ার্স দ্যান নো রিফর্ম। তো এই জিনিসটা কিন্তু আমাদের ক্ষেত্রেও হতে পারে। অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে যে এই কৃষি রিফর্ম নিশ্চয়ই ভালো, খুবই ভালো, কিন্তু আমাদের এই রিফর্মটা যদি পার্শিয়াল রিফর্ম হয়, এমন হতেই পারে যেহেতু আমাদের ইন্স্যুরেন্স মার্কেট ডেভেলপ করেনি, এটা কিন্তু মানে সাময়িকভাবে কৃষকদের আরো খারাপ অবস্থায় পৌঁছে দিতে পারে। আমাদের কাছে মানে এখন এসে পৌঁছেছেন অধ্যাপক সঞ্জয় ব্যানার্জি, যার কথা মৌসুমী বলছিল। সঞ্জয় ইউনিভার্সিটি অফ নটিংহামের বিজনেস স্কুলে ফিনান্স, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সের হেড অফ দি ডিপার্টমেন্ট। সঞ্জয়ও এই কৃষি আইন উপস্থাপনা এবং প্রত্যাহার নিয়ে কিছু মন্তব্য লিখেছে বা ওর কিছু আইডিয়াস প্রকাশ হয়েছে। আমি সঞ্জয়কে একটা স্পেসিফিক বিষয়ে একটু মন্তব্য করতে বলবো, যে আমরা কৃষিতে সবসময় শুনি যে শস্যের যোগান এখন খুব বেড়ে গেলে দাম কমে যাবে, সে কারণেই শস্যকে মজুত করা বা কমোডিটি মানে শস্য কমোডিটি ফিউচার্স বা কমোডিটি ডেরিভেটিভস বা যাই হোক, সেভাবে করে এক ধরনের প্রাইস স্টেবিলিটি বা এক ধরনের বেনিফিট যদি কৃষকদের দেওয়া যায় বা কোনোভাবে যদি কৃষকরা সেই বেনিফিটটা পায়, তাহলে উপকার হবে। সেই ইনস্টিটিউশনাল মেকানিজম গুলো আমাদের নেই ভারতীয় কৃষি ব্যবস্থায়, কিন্তু সেগুলো খুব মানে কমোডিটি মার্কেট খুব বড় একটা বাজার বিশ্বের দরবারে, সেখানে কিন্তু অনেক ধরনের সেখানে কেনা বেচা হয় এবং ইত্যাদি হয়, এবং সেটা মার্কেট, এই কেনা বেচার জন্য মার্কেট আছে বলে কিন্তু কৃষকরা কিছুভাবে উপকৃত হন। তো ভারতবর্ষের ক্ষেত্রে কি সেরকম কোনো প্রক্রিয়া, সেরকম কোনো প্রাতিষ্ঠানিক সংস্কার সেটা করা যেতে পারে? করলে তার কি বেনিফিট, সে সম্পর্কে যদি দু এক কথা সঞ্জয় বলেন, তাহলে আমরা বাধিত হব। ধন্যবাদ সুগত, এবং আমি আরো ধন্যবাদ জানাবো মৌসুমীকে এই একটা সুন্দর অনুষ্ঠান পরিচালনা করার জন্য। আর
অ্যাকচুয়ালি অধ্যাপক মার্জিত যে প্রশ্নটা করলেন, সেই ফিউচার্স মার্কেট বা ঝুঁকি নেওয়ার যে কাঠামোগুলো, যেটা অভিরূপদা বলছিলেন এখনই, সেটা হচ্ছে যে যেমন অধ্যাপক মার্জিত বললেন কি যে প্রাইস সাপোর্টটা, মিনিমাম সাপোর্ট প্রাইসটা একটা ফিক্সড প্রাইস হিসেবে কাজ করে, কারণ মার্কেটে গেলে ফাইনালি প্রাইসটা হয় বাড়তে পারে বা কোনো কমতে পারে, কিন্তু একটা ফিক্সড প্রাইস পেলে তাহলে রিস্কটা সরকার বেয়ার করছে, সো একটা ইন্স্যুরেন্স হিসেবে কাজ করছে। অর্থাৎ প্রফেসর মার্জিত যেটা বললেন যে মিনিমাম প্রাইস সাপোর্টটা কাজ করছে একটা ইন্স্যুরেন্স। অভিরূপদা এক্ষুনি বললেন যে মানি লেন্ডার, ইন্টারলিঙ্কেজ, তারা এক ধরনের ইন্স্যুরেন্স প্রোভাইড করে। এইবারে একটা বড়, ইনফ্যাক্ট প্রফেসর মার্জিত যেটা বললেন যে একটা সারা পৃথিবীতেই এক ধরনের রিস্ক ম্যানেজমেন্ট মার্কেটস আছে, এবং সেই রিস্ক ম্যানেজমেন্ট মার্কেটসটা অ্যাকচুয়ালি শুধু এগ্রিকালচারের জন্য নয়, কারণ বিজনেস, যে কোনো ব্যবসা, সেটা এগ্রিকালচার হোক, নন এগ্রিকালচার হোক না কেন, সেখানে রিস্কের ব্যাপারটা, ঝুঁকির ব্যাপারটা থেকেই যায়। তার কারণটা হচ্ছে কৃষকের ক্ষেত্রে ধরা যাক, উনি যখন ইনভেস্টমেন্ট করেন তখন তিনি কিন্তু জানেন না যে তার, প্রথম কথা, ফসলের উৎপাদন কি হবে না হবে, তিনি জানেন না তার দামটা বাড়বে না কমবে। তো এক্ষেত্রে একটা থার্ড অল্টারনেটিভ, তৃতীয়, অর্থাৎ প্রথম যদি হয় প্রাইস সাপোর্ট অথবা ইন্স্যুরেন্স ইন্টারলিঙ্কেজ, একটা থার্ড মেকানিজম যেটা ভরত রামাস্বামী বললেন যে সরকার করার চেষ্টা করছিল, সেটা হচ্ছে ফিউচার্স মার্কেট, মানে যেটা হচ্ছে যে, বা ফরওয়ার্ড মার্কেট, যে একজন চাষি তার চাষের ইনভেস্টমেন্ট করার আগে তা তিনি সে মার্কেটে আরেকটা সাইড যারা কিনবেন তাদের সঙ্গে একটা চুক্তিতে যেতে পারেন, যেটা হচ্ছে যে ধরা যাক আমি 100 টন চাল বিক্রি করব এবং তার জন্য আমাকে 10 টাকা দিতে হবে। হ্যাঁ, এবং এটা আজকে কেউ কাউকে দিচ্ছে না, এটা হচ্ছে যে আজকের চুক্তি আগামী কালের জন্য, অর্থাৎ প্রোডাকশনটা, ফসল শেষ হওয়ার পরে। এখন এই ব্যবস্থাটাও কিন্তু একটা ইন্স্যুরেন্সের কাজ করে, সেটা হচ্ছে মার্কেট ইন্স্যুরেন্স পুরোপুরি। হ্যাঁ, সেখানে যিনি কিনছেন এই ফিউচার্স কন্ট্রাক্টটা, তিনি তো 10 টাকা দিচ্ছেন পার টন। হ্যাঁ, সো চাষি সেখানে 10 টাকা পাচ্ছে। সো এটাকে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যেটা একটা সাবস্টিটিউট টু দ্য মিনিমাম সাপোর্ট বা ইন্স্যুরেন্স পলিসি অন্য ধরনের। এইবারে যদি প্রাইসটা যদি বাড়ে ফাইনালি, তাহলে যিনি ফিউচার্স ওটাকে কিনেছেন, চাষিকে যিনি 10 টাকা দিয়েছেন, ধরা যাক 15 টাকা হলো, তাহলে উনি সেই ফলটা পাবেন, আর যদি 5 টাকা যদি হয় তাহলে উনি লসটা পাবেন। এখন এই ফিউচার্স ফরওয়ার্ড মার্কেটে অ্যাকচুয়ালি সারা পৃথিবীতেই, ইনফ্যাক্ট আমাদের দেশেও বহুদিন ধরে ছিল। এটা খুব, যেহেতু কম সময় আছে, আমি যেটাকে বলবো সেটা হচ্ছে যে আপাত দৃষ্টিতে এটাও তো একটা খারাপ মনে হচ্ছে না যে মিনিমাম সাপোর্ট প্রাইস আছে, ইন্টারলিঙ্কেজ আছে, তারপর একটা থার্ড মেকানিজম যদি ফিউচার্স মার্কেটে, যদি ফরওয়ার্ড মার্কেট। কিন্তু এখানে একটা মার্কেট চালাতে গেলে ভরতরাম কিন্তু একটা এক লাইনের একটা কথা, খুব মূল্যবান কথা বললো, সেটা হচ্ছে মার্কেট তৈরি করা হয়েছে কোনো রেগুলেটরের কথা না ভেবে, যার ফলে প্রথম কথাটা হচ্ছে যে রেগুলেটর না থাকলে কি হয়, সেটা হচ্ছে যে ধরা যাক যে বাজারে আজ থেকে 6 মাস বাদে যখন চাষির পণ্য উৎপাদন শেষ হয়ে গেছে, তখন চাষিকে সে বলেছিল 10 টাকা দিয়ে কিনবে, কিন্তু দেখা গেল সে অন্যত্র সে আরো কম দামে পাচ্ছে, সে সঙ্গে সঙ্গে চুক্তি খেলাপ করতে পারে। এবং এটা কিন্তু সারা পৃথিবীতেই হয়, সারা পৃথিবীতে হয় বলে যেটা হয় কি, একটা ক্লিয়ারিং হাউস থাকে। কখনো ডিরেক্টলি কিন্তু একজন কৃষক তার ফিউচার্স মার্কেট, তার ধান বা চাল বা গম আরেকজন পার্টিকে বিক্রি করেন না, তিনি বিক্রি করেন এক্সচেঞ্জকে, যারা কেনে, এবং সেই এক্সচেঞ্জ আবার বিক্রি করে যারা ওই ফিউচার্স এটাকে বিক্রি করছে। হ্যাঁ, এবার সেই এক্সচেঞ্জটা কিন্তু সেটা একটা প্রাতিষ্ঠানিক, সেটা গভর্নমেন্ট চালিত হতে পারে, সেটা প্রাইভেট চালিত হতে পারে, জাস্ট লাইক স্টক এক্সচেঞ্জের মতন যে কোনো কিছু। এইবারে তারা নানান রকম মেকানিজম আছে, আমি ডিটেলে যেতে চাইছি না। প্রতিদিন এই যে ফিউচার্স যেটা কেনা হয় তার আবার দাম ওঠানামা করে। হ্যাঁ, যেমন আজকে আমি 10 টাকায় বিক্রি করতে পারি,
কালকে সেটা কিন্তু 10 টাকা 20 পয়সা হতে পারে, পরশু আবার 90 9 টাকা 90 হতে পারে। অর্থাৎ এই ফিউচার্সের দামটাও কিন্তু ভ্যারি করে। সেক্ষেত্রে দুটো সমস্যা আছে। একটা সমস্যা যেটা হচ্ছে যে খেলাপি, আর সেই খেলাপি যাতে না হয় তার ব্যবস্থাটা করে সেই যে সংস্থা, যে এক্সচেঞ্জ, যারা দুটো পার্টির কাছে কিন্তু কেনা বেচার কাজ করছে। তা কিন্তু কোনো একটা কথা বলা নেই। আমি ওই বিলটা ভালো করে পড়েছি, কিভাবে কন্ট্রোল হবে, অর্থাৎ ডিফল্ট হলে কি হবে সেটা বলা নেই। আর আরেকটা কথা আমি বলবো, বলে আমি শেষ করব, সেটা হচ্ছে যে দু ধরনের লোকজন এই ফিউচার্স মার্কেটে অংশগ্রহণ করেন। একদল হচ্ছে চাষি, কৃষক, যারা কিন্তু 10 টাকা পাচ্ছেন, যার ফলে ফাইনাল মার্কেটে চাষের কি দাম কমা বা বাড়া হলো তার থেকে তারা মুক্তি পেয়ে গেলেন, তারা একটা নির্দিষ্ট পয়সা পেতে পারেন। আরেক দল লোক হচ্ছে যারা স্পেকুলেটর, অর্থাৎ স্পেকুলেটরের বাংলা কি, আর না, স্পেকুলেটরের বাংলা কি হতে পারে? আহ, ফাটকাবাজ। ফাটকাবাজি, হ্যাঁ হ্যাঁ, ফাটকাবাজিটা ঠিক বাংলা হলো না, যাই হোক। আচ্ছা, তাই, হ্যাঁ। হ্যাঁ ফাটকাবাজি, হ্যাঁ ফাটকাবাজি আমরা বলে থাকি। এখন তারা করেটা কি, যে তারা দেখছে যে আজকে 10 টাকা দাম, কালকে 10 টাকা 20 পয়সা হতে পারে, বা 10 টাকা 50 পয়সা হতে পারে এই ফিউচার্স মার্কেটে। তা আমি যদি আজকে এটা বিক্রি করি এক্সচেঞ্জের থ্রু দিয়ে, কালকে আমি ওই স্টক মার্কেট, স্টকেরই মতন, কাল যখন ওটা 10 টাকা 30 পয়সা হবে, আমি তখন 30 পয়সা পার এতে আমি লাভ করব। তখন এরা দুটো জিনিস আছে, যে এরা যেটা করে যে এরা অনেক সময় মজুত করে, কিন্তু এরা, মিল্টন ফ্রিডম্যান এদের কথা বলেছেন যে এরা কিন্তু মার্কেটে প্রাইস স্টেবিলাইজ করে। তার কারণটা হচ্ছে যে তারা যখন খুব বেশি যোগান করে, প্রাইসটা বেড়ে যায়, তখন তারা বিক্রি করে, প্রাইসটাকে কমে যায়। আবার যখন কমে যায় তারা উল্টো জিনিসটা করে, তারা প্রাইস স্টেবিলাইজেশন আনে। কিন্তু একটা বড় এর অ্যাসাম্পশন হচ্ছে এর পেছনে, সেটা হচ্ছে এই মার্কেটটা কম্পিটিটিভ, এই মার্কেটটা মনোপলিস্টিক নয়। কিন্তু মনোপলি যদি হয়, তাহলে আমরা জানি সেটা হচ্ছে যে এর চরম পরিণতি হতে পারে। তার কারণটা হচ্ছে যে একজন মনোপলিস্ট, সে প্রথম কথাটা হচ্ছে তার যেহেতু প্রচুর কেনা এবং বেচার ক্ষমতা আছে, সে তার প্রাইসটাকে তার ম্যানিপুলেট করার জন্য সে সেটাকে করতে পারে। অর্থাৎ আমাদের দেশের যদি পরিকাঠামো যদি দেখা যদি যায়, তাহলে কিন্তু হয় বিরাট বড় চাষি, বিরাট বড় ট্রেডার, অথবা অন্যদিকে একেবারেই প্রান্তিক চাষি, যাদের কিন্তু সারপ্লাস কিছু নেই, যারা লোকাল মার্কেটে বিক্রি করে। তো এই পরিস্থিতিতে কিন্তু একটা পারফেক্টলি কম্পিটিটিভ, অত প্রতিযোগিতার বাজার না এসে যদি ফাটকাবাজিতে মনোপলির দিকে যদি যায়, তাহলে কিন্তু এই যে ফিউচার্স মার্কেটে যেটা আসল উদ্দেশ্য, সেটা ব্যাহত হতে পারে। অর্থাৎ জিনিসের দাম আরো বেশি ফ্লাকচুয়েট করতে পারে। তার কারণটা হচ্ছে লোকে যখন ফাটকাবাজির জন্য, সে তখন প্রাইসটাকে ইনফ্লুয়েন্স করতে পারে। অর্থাৎ দুটো কথা আমি বলবো প্রফেসর মার্জিতের এই প্রশ্নের উত্তরে। একটা হচ্ছে যে এই কথার খেলাপের জন্য কিভাবে একজন রেগুলেটর থাকবে, সেটা কিন্তু অর্থাৎ মার্কেট ডিজাইন সম্পর্কে কমপ্লিটলি সরকার নীরব, একটা লাইন সেখানে নেই। আর দ্বিতীয় কথাটা হচ্ছে যে যদি সেখানে স্পেকুলেশন যদি হয়, অর্থাৎ ফাটকাবাজি যদি হয়, মনোপলি যদি ডেভেলপ করে, একটা খাবার জিনিস নিয়ে কিন্তু এটা ছেলে খেলা উচিত না। হ্যাঁ, সেটা হয়তো মানে পাটে হতে পারে বা অন্য জায়গায় হতে পারে, আমরা জানি অনেক ক্ষেত্রে হয়, কিন্তু খাদ্যশস্যের ক্ষেত্রে এটা করলে কিন্তু এর ইম্প্যাক্ট অন মানে এগ্রিকালচারাল ইনভেস্টমেন্ট বা ইত্যাদি, তার এটা খুবই খারাপ হতে পারে। অর্থাৎ এই বিলটা যেটা মনে হয় সেটা হচ্ছে যে যে একটা বিল তৈরি করা আইডিয়া, আর সেটাকে অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশন করা, যার থ্রু দিয়ে রোজ কেনা বেচা হবে, তা রোজ তার প্রাইস তার ওঠানামা করবে ফিউচার্স মার্কেটে, তার জন্য যে পরিকাঠামো করা দরকার, সেই পরিকাঠামোর কিন্তু কোনো চিন্তা সরকার এটা না ভাবনা করেই করেছে। এই দুটো আমি বলবো যে একটা বড় কারণ এই বিলে সেটব্যাকের জন্য। আমি এখানে থামছি। ধন্যবাদ সঞ্জয়, আমাদের এই সম্পর্কে দু এক কথা বলার জন্য। আমি অভিরুদ্ধের কাছে ফিরে যাব। আমি দুটো কথা বলে অভিরুদ্ধের কাছে ফিরছি। আমাদের সময়টা একটু মানে মানে অল্প, কিন্তু
একটা প্রশ্ন যেটা আমার ধারণা অভিরূপ দা কিছুটা কনসার্ন এ ব্যাপারে, ও অনেক মানে অনেক বক্তব্যে বা লেখালেখিতে বলার চেষ্টা করেছে। গত 2 দশক ধরে ভারতবর্ষে সরকারি বিনিয়োগের পরিমাণ যদি কেউ দেখে জাতীয় আয়ের অনুপাতে, ওয়ার্ল্ড ব্যাংক ফিগার দেখুক বা আরবিআই এর ফিগার স্ট্যাটিস্টিক্স দেখলে দেখা যায় 7%-এ আটকে আছে। মানে সরকারি বিনিয়োগের জন্য যে খরচা করে সরকার জাতীয় আয়ের অনুপাতে, সেটা 20 বছর ধরে 7%-এর গন্ডি পেরোতে পারছে না, 7%। আর প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্টের যদি দেখা যায়, যেটাকে গ্রস ফিক্সড ক্যাপিটাল ফরমেশন অ্যাজ এ প্রপোর্শন অফ জিডিপি যদি দেখি, তাহলে দেখা যাবে যে গত 20 বছরে সেটা 3% মতো বেড়েছে। তার মানে এখানে কিন্তু সরকার বা বেসরকারি উদ্যোগপতি কেউ বিনিয়োগ করেন না ঠিক করে। মানে এখানে বিনিয়োগ হয় না এ দেশটাতে। কারণ যারা বিনিয়োগ নিয়ে একটু পড়াশোনা করেন, বিনিয়োগ, জাতীয় আয় বৃদ্ধি ইত্যাদি নিয়ে তার যে তাত্ত্বিক সম্পর্ক নিয়ে কথাবার্তা বলেন, তারা জানবেন যে জাতীয় আয়ে বিনিয়োগের অনুপাত বাড়ানোটা কিন্তু সরকারের পক্ষে খুব দরকার। বিশেষ করে ভারতবর্ষের মতো জায়গায় সরকার তো সমস্ত বাজেটে বলছেন, এবং আমি কোনো বিশেষ দলের সরকারের কথা বলছি না, সরকার অনেক সময় বাজেটে খুব বড় বড় অ্যাবসলিউট ফিগার বলেন, কিন্তু দেখা যাবে যে সেটা কিন্তু জাতীয় আয়ের অনুপাতে এমন কিছুই না আর কি। সুতরাং কৃষিতে আমি যেটা অভিরূপদার কাছে যাচ্ছি এই জন্য, যে কৃষিতে বিনিয়োগ সরকার করেন না বা বিনিয়োগ হয় না বা বিনিয়োগ হয়নি, এটা একটা চিরকালীন অভিযোগ। তো আমাদের দেশের যে কৃষিতে যে সংস্কার হবে, সেখানে কি এটা একটা আবশ্যিক শর্ত নয় যে সরকার কৃষিতে বিনিয়োগ বাড়াবেন? সেখানে যদি সরকার বিনিয়োগই না বাড়ান কোথাও, তাহলে কি সেটা সরকারের পক্ষে ঠিক হচ্ছে? এবং এটা কি বেসরকারি সংস্কার দিয়ে এটার কি এই ক্ষতিপূরণ কি দেওয়া যাবে জাতীয় ঠিকই। অর্থনীতিতে? এইটা আমি হ্যাঁ, জানতে চাইছি। ঠিকই, মানে একদম একদম মানে ঠিক কনসার্ন, এবং আমারও একই কনসার্ন। এখন কেন কৃষিতে বিনিয়োগ ততটা বাড়ে না, এটার একটা কারণ হয়তো রাজনৈতিক। অর্থাৎ কৃষির ওপরে যে ভর্তুকিটা দেওয়া হচ্ছে বা যে খরচটা করছে সরকার, সেটা যদি সরাসরি ঋণ মকুব বা সরাসরি অন্য কোনো ভাবে ফার্টিলাইজার বা অন্য কিছুর ওপরে ভর্তুকি হিসেবে দেওয়া যায়, তাহলে 5 বছরের মধ্যেই তার এফেক্টটা পাওয়া যাবে, এবং তার ফলে পরের ভোটে এই সরকার বলতে পারবে আমরা এই এই করেছি, তারা যখন রিপোর্ট কার্ড দেখাবে। কিন্তু বিনিয়োগ যেটা, সেটা যেহেতু লং টার্ম, সেটা সরকার ওটাকে বাজে খরচ মনে করে, যে ওটার থেকে খুব একটা মানে ভোটে সুবিধা হবে না। এইটা একটা, এটা একটা বড় কারণ। এবং বিনিয়োগ না হলে, প্রোডাক্টিভিটি না বাড়লে এই ধরনের রিফর্মের সত্যিই অসুবিধা থাকবে। কারণ প্রোডাক্টিভিটি যদি না বাড়ে, তাহলে প্রচুর প্রান্তিক চাষী থাকবে বা অনেকেই থাকবেন যারা কৃষি নির্ভর কিন্তু জমি নেই, তাদের আহ, আহ, মানে যাওয়ার জায়গা নেই। তাছাড়া আহ, একটা সমবন্টনও দরকার, যার ফলে এই যে বড়রা সুবিধে পাচ্ছে, ছোটদের সুবিধে হচ্ছে না, এই এই জিনিসটাও যাতে না হয়। এগুলো সবই দরকার, এই সব রিফর্ম গুলো। অর্থাৎ আহ, যেমন এগ্রিকালচারাল রিফর্ম দরকার, মার্কেট ওরিয়েন্টেড রিফর্ম, তেমনি ল্যান্ড রিফর্মও দরকার, একইভাবেই দরকার। আহ, যদি আমরা আমরা জানি যে যদি মনোপলি থাকে, যদি মানে বা অলিগোপলি থাকে, তাহলে ট্রেড ওপেন আপ করলে নেসেসারিলি যে গেইন হবে তার কোনো মানে নেই, লস হতে পারে। হ্যাঁ, অতএব এগ্রিকালচার, এটা তো একভাবে এগ্রিকালচারাল ট্রেড ওপেন আপ করা থ্রু থ্রু মাল্টিন্যাশনাল স্টেটসে। সেখানে যদি এক ধরনের কম্পিটিশন না থাকে কৃষির বাজারে, তাহলে কিন্তু গেইনটা হবে না। এটা খুব খুব সহজ অর্থনৈতিক কথা। অর্থাৎ এই ধরনের আহ, মানে সংস্কারগুলো দরকার আর কি। আমি বলবো এগুলো প্রি কন্ডিশন। সেই প্রি কন্ডিশন গুলো ফুলফিলড হলে তখনই আমরা বাজারটাকে খুলতে পারি। আরেকটা কথা যেটা আমি বলে মানে সেটাও আমি একটু বলার চেষ্টা করছি, কারণ এগুলো সবই কিন্তু কৃষি সংস্কারের সঙ্গে সম্পর্কিত। কারণ সংস্কারটা তো কৃষি শিল্প
পরিষেবা সবেতেই হতে পারে। কিন্তু একটা যেটা আমি দেখতে পাচ্ছি বা আমার যেটা মনে হচ্ছে, সেটা আবার বলবো যে এটা কোনো বিশেষ রাজনৈতিক দলকে আমি উদ্দেশ্য করে বলছি না। সেটা হচ্ছে যে আগে আমরা পড়তাম বা আগে আমরা শিখতাম বা জানতাম বা বুঝতে চেষ্টা করতাম এভাবে, তার একটা যে কিভাবে একটা নতুন নীতি সরকার মানে উপস্থাপনা করেন আর কি। সেখানে অনেক আলোচনা হয়, সরকারি স্তরে আলোচনা হয়, তার কিছু হোয়াইট পেপার আছে, সেখান থেকে অ্যাকচুয়ালি সেই ডিবেটটা দানা বাঁধে। সেই ডিবেটটা হবার পরে একটা ধরনের গণতান্ত্রিক কনসেনসাস এর দিকে যাওয়ার চেষ্টা করা হয়, করে একটা নীতি চেঞ্জ করে। কিন্তু এখন যেটা আমি দেখতে পাচ্ছি, যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হয়তো বেশি এফেক্টিভ না কম এফেক্টিভ আমি বলতে পারবো না, কিন্তু দেখতে পাচ্ছি অপ্রত্যাশিত এবং অনালোচিত বিষয় নীতি সম্পর্কিত আর কি, যেটা একদম আলোচনা করা হয়নি। কয়েকটা হয়তো সরকারি কয়েকটা হয়তো লেখা টেখা আছে এদিক ওদিক, সেরকম একটা কিছু হলো। আরেকটা হচ্ছে একেবারে অপ্রত্যাশিত কিছু হয়ে গেল, এবং খুব বড় মাপের অপ্রত্যাশিত এবং অনালোচিত এই যে নীতিগত মানে এই ধরনের নীতি প্রণয়ন, এটাও তো একটা সমস্যার ইঙ্গিত করে। কারণ তা না হলে কি হয়, সরকার হয়তো 10টা জিনিস করছেন, কিন্তু হয়তো 3টে জিনিস, এই যে বললো যে পিস মিল ডেমোক্রেসি, এই যে ভারত কথাটা বললো, যে কোনটা এই সার্কামস্ট্যান্সেসে বর্তমান পরিস্থিতিতে মোস্ট এফেক্টিভলি কি করে কাজ করবে, সেটা কিন্তু মানে সবাই যে মানে মানে খড়গহস্ত হয়ে সরকারের সমালোচনা করবেন তা নয়। এটা আলোচনার মধ্যে থেকে বেরিয়ে আসে অনেক সময়, যে এই জিনিসগুলো যে প্রতিযোগিতার পরিবেশ কি আছে, বা ওখানে যদি দুম করে বাজারটাকে বন্ধ করে দেওয়া হয় বা খুলে দেওয়া হয় তাহলে কি ধরনের সমস্যা হবে। সেখানে এক ধরনের আলোচনা ছাড়া তো মানে সংস্কার হতে পারে না। এইটা কিন্তু সরকার এড়িয়ে যাচ্ছে না বলে আমার মনে হয়। তোমার কি মনে হয় এই বিষয়ে, মানে এটা সম্পর্কে এটার তোমার কি ধারণা? এটার সব থেকে বড় নিদর্শন, এই আলোচনা না করে একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ডিমনিটাইজেশন। মানে ওটা তো যে কোনো অর্থনীতিবিদ বলবে ওটার কোনো মানেই হয় না। আমি একেবারে সরকারি অর্থনীতিবিদদের কথা বাদ দিচ্ছি। তো তো সেইটা তো কোনো আলোচনাই হয়নি, কখনোই কোনো আলোচনা হয়নি, রাতারাতি হঠাৎ ইম্পোজ করে দেওয়া হলো। ওটার যে কি মানে হলো, কার লাভ হলো? কিছুই লাভ হলো না, কারণ মানি লন্ডারিং হলো। বেসিক্যালি পুরো টাকাটাই ফেরত চলে এলো। যেগুলো ব্ল্যাক মানি ছিল সেগুলো হোয়াইট হয়ে গেল, এই আর কি, আর তো কিছু হলো না। অতএব আমি সম্পূর্ণ একমত। মানে সঞ্জয়, তুই বল। আহ, না, এটা মানে সুগত এবং অভিরূপদা যা এটা বলেছে, অর্থাৎ বেসিক্যালি পলিটিক্যাল ইকোনমি। হ্যাঁ, মানে যে আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এটা কিন্তু মানে আলোচনা করার কিন্তু আরেকটা, আমি এগেন, আমরা তো সবাই চেষ্টা করছি যে কোনো রাজনৈতিক পরিসরে এখানে না গিয়ে একটা মানে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দেখা। তো আলোচনার উদ্দেশ্যটা কিন্তু একটা জিনিস যেটা হয়, এটা কি, সেটা হচ্ছে যে ইনফরমেশন জেনারেট করা, অ্যাডভাইস জেনারেট করা। যে জিনিসটা আমি জানতাম না সেটা আমি জানলাম। এমনকি কেউ যদি ক্রিটিসিজম আমায় যদি করে, তাহলে কিন্তু আমি দেখতে পারি যে আমার কোথায় ভুল ভ্রান্তি একটা পলিসিতে থাকতে পারে। হ্যাঁ, এখন সেইটা বন্ধ করে দেওয়া মানে যেটা হচ্ছে, এটা কিন্তু দেখা গেছে যে চীনে ফর এক্সাম্পল, যে যেহেতু আলোচনা না করে হয়তো বিশাল হাইওয়ে করলো, এটা অমর্ত্য সেন অনেক কাল আগে লিখেছিলেন, যে একসময় দেখা গিয়েছিল যে একটা জায়গায় চীনে আহ একটা হাইওয়েতে পাহাড় থেকে পড়ে বহু লোকজন মারা যাচ্ছে। তখন কিন্তু মানে ইনফরমেশন এজ ছিল না, কিন্তু যেহেতু কোনো ইনফরমেশন ফিডব্যাক ছিল না বলে কেউ জানতে পারতো না। তারপর একটা বড় অ্যাক্সিডেন্ট হওয়ার পর জানা গেল যে ওই রাস্তাটা ভালো করে তৈরি হয়নি, পুরো মেরামত করা হলো। অর্থাৎ এটা হচ্ছে যে কোনো অপোজিশন পার্টি না থাকার জন্য, যেটা হচ্ছে অপোজিশন পার্টি থাকলে কি হতো, যে দুটো অ্যাক্সিডেন্ট হলেই তারা পার্লামেন্টে জিনিসটাকে তুলতো, তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করত, যার ফলে সরকার তখন নিজেই কাজ করার চেষ্টা করতো। কিন্তু সরকার এই যে আলোচনার রাস্তাটাকে বন্ধ করে দেওয়া, সেটা কিন্তু শুধু এই মানে এটা সুগত এবং মানে অভিরুদ্ধ যেটা বলি, সেটা হচ্ছে যে আমার ধারণা এটা সার্বিক ব্যাধি, এবং এটা ফলে যে হচ্ছে সেলফ ডিফিটিং, সরকারেরই ক্ষতি হচ্ছে। যে একটা সরকার বিলটা করতে গিয়ে তারপরে সরকারিতে পিছিয়ে এলো, কিন্তু এটা ধরো যদি
আলোচনা হতো বিলটা একটা পুরো পার্লামেন্ট সেশনে, তার কি ফল আছে না ফল আছে কি না আছে, তো তারপরে সেখান থেকে সংশোধনী হয়ে তারপরে পাস করতো, যেভাবে সাধারণত হয়ে থাকে। তো এটাই জাস্ট এইটা বলছি যে হ্যাঁ, এটা ঠিকই। আমার মনে আমি হয় যে একটা হ্যাঁ বলো, ছোট্ট হ্যাঁ বলো, কথা বলবো। হ্যাঁ বলো। আমাদের গণতন্ত্রের একটা অসুবিধে হচ্ছে, মানে বিদেশের তুলনায়, যে কেউ যদি একটা জিনিস ঠিক মনে করে সেটা সে বলতে পারে না যদি না তার পার্টি লাইন সেটা হয়। অর্থাৎ কি না, আমি বলছি বিদেশে একটা ডেমোক্র্যাট সে কিন্তু একটা কোনো ইস্যুতে রিপাবলিকানদের সাপোর্ট করতে পারে। হ্যাঁ, এইটা কিন্তু আমাদের দেশে আনথিঙ্কেবল। মানে পার্টি হুইপ যেটা বলে দিয়েছে সেটাই বলতে হবে, সেটাই করতে হবে। এইটা মানে গণতন্ত্রের একটা বিরাট ফল্ট আমাদের দেশে। যাই হোক, আমরা মোটামুটি ভাবে অন্তিম পর্যায়ে চলে এসেছি। আমি আমার সঙ্গে অভিরূপ সরকার ছিলেন, পরে সঞ্জয় ব্যানার্জি আসেন, এবং এর আগে প্রফেসর নিত্যানন্দ, প্রফেসর ভারত রামস্বামীও বললেন। আমাদের আজকের আলোচনাটা অন্তত আলোচনার যে যে অংশটুকু সেটুকু আমরা শেষ করছি, কিন্তু তা তা বলে কথোপকথন শেষ হয়ে যেতে পারে, কিন্তু আলোচনা হয়তো খানিকটা চলতে থাকবে। যদি মৌসুমীর কাছে যদি কোনো হ্যাঁ, প্রশ্ন মন্তব্যের জন্য চাহিদা এসে থাকে, সেটা এবার কিন্তু ওই আমাদের মধ্যে আলোচনা হবে। আমরা নিজেদের মধ্যে কথা বলা বন্ধ করছি। আমি ধন্যবাদ জানাই অরূপ সরকারকে এবং সঞ্জয় ব্যানার্জিকে। ধন্যবাদ অধ্যাপক মার্জিত। আহ, আমাদের আলোচনা খুব সুন্দর লাগলো। আমি শুধু একটুখানি অধ্যাপক সরকারের কাছে একটু জানতে চাইবো যে তাহলে যদি আমাদের এই ফার্ম বিলটাকে আবার ভবিষ্যতে আনার একটা চেষ্টা করা হয়, তাহলে খুব সংক্ষেপে যদি আপনি আমাদের একটু বলেন যে কি কি পরিমার্জন দরকার এবং কোন কোন ক্ষেত্রে পরিমার্জনটা হলে ভালো হয়। একটা তো সঞ্জয় যেটা বললো যে জি, একটা আচ্ছা, রেগুলেটরি বডি, যেটা ভারতও বললো, যে একটা রেগুলেটরি বডি দরকার। বডি থাকা দরকার। উইদাউট এনি রেগুলেশন একটা মার্কেট ফাংশন তো করতে পারে না, কোথায় মানে কোনো দেশেই করতে পারে না, আমাদের দেশে তো কিছুতেই করতে পারে না। এটা এক নম্বর। দু নম্বর হচ্ছে যে এখনো আমরা ভীষণভাবে পিডিএস নির্ভর, এখনো মানে অনেকেই পিডিএস এর উপর নির্ভর করে। বাজার খুব বেশি ঢুকে গেলে যাতে পিডিএসটা সেইভাবে ব্যাহত না হয়, এটা এটা ভীষণভাবে দেখা দরকার। আর দাম বাড়ার উপরে সেটা অবশ্য ওই রেগুলেটরি বডি দেখবে, দাম বাড়ার উপরে একটা লাগাম থাকা দরকার। আমাদের তো 43-এর ফ্যামিলির স্মৃতি এখনো রয়েছে। এবং যেটা প্রবলেম সেটা হচ্ছে ফুড এমন একটা জিনিস যেটা ভালনারেবলদের ভীষণভাবে এফেক্ট করে। মানে মানে যার দাম বাড়লে আহ, একটু অবস্থাপন্নদের কিছু এসে যায় না, কিন্তু এই এখনই যেমন চালের দাম হঠাৎ বেড়ে গেছে, এটাতে আমাদের টোটাল বাজেটে কতটুকুই বা বাড়লো, কিন্তু যারা একেবারে মানে অন দ্য ব্রিঙ্ক, অন দ্য মার্জিন সার্ভাইভ করছে, তাদের পক্ষে এটা একটা মস্ত মানে মানে বিরাট সমস্যার ব্যাপার। এই জিনিসগুলো মাথায় রেখে করতে হবে আমার মনে হয়। ধন্যবাদ অধ্যাপক সরকার। অধ্যাপক ব্যানার্জির কাছে জানতে চাইবো যে এছাড়া আপনার আর কিছু মানে অধ্যাপক সরকার যেগুলি বললেন সেগুলো ছাড়া কি আর আপনার কোনো মনে হয় যে আর কোনো পদক্ষেপ যদি সরকার নেয় তাহলে এই ফার্ম বিলটা সকলের কাছে গ্রহণযোগ্য হতে পারে? একটা কথা বলবো যে এটা তো বলা, স্পেসিফিক্যালি বলা, এখন যা বলা হয়ে গেছে তার উপরে বলাটা একটু মুশকিল। তবে এইটুকুনি বলবো, সেটা হচ্ছে যে প্রথমে অরূপ দা যেটা বলেছিলেন যে ভারতবর্ষে কিন্তু আহ এক একটা স্টেট এক এক রকম। তো সেটাই। যেমন কথায় বলছি যে পশ্চিম বাংলায় গড়পড়তা আমি লিখে রেখেছিলাম যে জোতের 0.44 হেক্টর হোল্ডিং, আর যেখানে পাঞ্জাব হচ্ছে 2.72, হরিয়ানা হচ্ছে 2.07। হ্যাঁ, অর্থাৎ পাঞ্জাব হরিয়ানাতে কিন্তু মিডল চাষি, একটু বড় চাষি তারা অনেক বেশি। আমাদের এখানে বিহারে, কর্ণাটকে, বহু জায়গাতে সেটা হচ্ছে যে সারপ্লাস কম কোনো রকমে তারা, অর্থাৎ তার মানে যে একদল যাচ্ছে মান্ডিতে
তারা 3-4টে স্টেটে বড় চাষিরা, আরেক দল যাচ্ছে লোকাল বাজারে, হ্যাঁ, তার কারণ তাদের সারপ্লাসটা নেই। এখন তার মানে যেটা হচ্ছে যে ওয়ান সাইজ ক্যানট ফিট দ্য হোল, মানে কি বলে দ্য ড্রেস, হ্যাঁ, যে অর্থাৎ এই বিভিন্ন সাইজের কথা চিন্তা করে একটা সর্ট অফ কন্টিনজেন্ট বিল করার আলোচনাটা হওয়া অত্যন্ত জরুরি, আমার এটা মনে হয়। অনেক ধন্যবাদ। আহ, আমাদের আলোচনা আজকে এত সুষ্ঠুভাবে এবং এত সুন্দর প্রাঞ্জল হয়েছে, মনে হয় খুব বেশি প্রশ্ন এখনো আসেনি। মানে মানুষের হয়তো অনেকটাই আগ্রহ আর অনেকটাই তাদের যা যা জানার ছিল হয়তো তারা জানতে পেরেছেন। আমরা অরূপরতন মুখোপাধ্যায় দুটো প্রশ্ন পেয়েছি, সে দুটো আগে আলোচনা করি। একটা প্রথম প্রশ্ন হচ্ছে যে only 6% of farmers in India get the benefit of MSP, while only 30% of the total consumption of food grains is procured through MSP. In this perspective, what is the relevance of MSP in India? মানে মিনিমাম সাপোর্ট প্রাইসের প্রয়োজনীয়তা বা তার মানে প্রাসঙ্গিকতা কতটা আর কি, এইটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা অরূপরতন বাবুরই প্রশ্ন, যে the existence of oligopoly in grain trading in India is backed by existing rural property structure. Without hurting the rural elite class, without massive land reform, how this oligopoly will be eliminated? এই দুটো প্রশ্নই খুব সম্ভবত অধ্যাপক সরকারের কাছে। হ্যাঁ, ঠিক আছে, মানে আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। প্রথমটা সুগতর যে যে প্রশ্নটা ছিল খানিকটা উত্তরটা মানে মানে আমি একটু দেওয়ার চেষ্টা করেছিলাম। সেটা হচ্ছে যে এটা ঠিকই এমএসপি, মানে এমএসপিতে বিক্রি করে খুব হাতে গোনা কয়েকজন বড় কৃষক গভর্নমেন্টের কাছে বিক্রি করে, কারণ বাকিরা ওই অবধি পৌঁছতেই পারে না। আর একটা তো একটা ইকোনমি অফ স্কেল আছে, অনেকটা পণ্য নিয়ে না গেলে অতটা ট্রাভেল করাটাও মজুরি পোষায় না। সেক্ষেত্রে ছোট কৃষকরা ট্রেডার বা অন্যদের মাধ্যমে বড় কৃষকদের বিক্রি করে, বড় কৃষকরা গভর্নমেন্টের কাছে বিক্রি করে। এইবারে যদি এমএসপি বাড়ে তাহলে প্রশ্ন হচ্ছে যে ছোট কৃষকরাও এর সুবিধে পায় কিনা। আমি যদি ধরেও নিই যে ছোট কৃষকদের মানে এমএসপি যে বাড়লো তার যে সুবিধাটা বড় কৃষকরা ছোট কৃষকদের দেয় না, অর্থাৎ বড় যে ট্রেডার যারা তারা ছোট কৃষকদের দিচ্ছে না, মানে অতটা মানে মানে পাস্ট অন হচ্ছে না, যদি ধরেও নিই তাহলেও এটা মনে রাখতে হবে যে যদি এমএসপি বাড়ে তাহলে ধরা যাক একজন বড় কৃষক, বড় ট্রেডার, সে তার কাছে দুটো অপশন আছে। সে সরকারের কাছে বিক্রি করতে পারছে একটা একটা স্থির দামে, আর বাজারে বিক্রি করতে পারছে। বাজারে সে যেহেতু বড় কৃষক সে একটা যাকে বলে ডাউনওয়ার্ড স্লোপিং ডিমান্ড কার্ভ ফেস করছে এবং তার একটা মার্জিনাল রেভিনিউ আছে, অর্থাৎ অন দ্য মার্জিন সে সেই মার্জিনাল রেভিনিউর সঙ্গে এমএসপিটাকে ইকুয়েট করছে। হ্যাঁ, এবার এমএসপিটা যদি বাড়ে তাহলে কি হবে, যে খোলা বাজারে যেটা বিক্রি করছিল সেই মার্জিনাল রেভিনিউটা তো বাড়তে হবে, মানে ইকুইলিব্রিয়ামে তাই তাই হতে হবে। অর্থাৎ সে খোলা বাজারে কম বিক্রি করবে, তাই তো? খোলা বাজারে কম বিক্রি করলে খোলা বাজারের যে সাপ্লাই সেটা কমবে, তার ফলে প্রাইসটা বাড়বে, এবং প্রাইসটা বাড়লে ছোট কৃষক যারা সরকারকে বিক্রি করতে পারছে না কিন্তু খোলা বাজারে বিক্রি করছে ছোট ছোট মার্কেটে, তাদেরও লাভ হবে। অর্থাৎ এমএসপি এটা আমরা দেখতে পাচ্ছি যে শুধু বড়রাই বিক্রি করছে সরকারকে, কিন্তু এমএসপি বাড়লে শুধু তারাই উপকৃত হচ্ছে এটা ঠিক, ছোটরাও মানে ওই যে রিপারকাশন গুলো হচ্ছে অন্যান্য মার্কেটে তার থ্রু দিয়ে তারা মানে লাভবান হয়। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা হলো যে ল্যান্ড রিফর্মের কথা। হ্যাঁ, সেটা তো আমরা নিশ্চয়ই, আমরা তো সেটা সবাই বললাম যে যদি না মার্কেটটা আরো কম্পিটিটিভ হয়, এটাকে ওপেন করলে
সমস্যা হতে পারে, বিশেষ করে যদি ট্রেড ওপেন আপ করা হয়। আমরা একদম স্ট্যান্ডার্ড ট্রেড থিওরি থেকে জানি যে মোনোপলি থাকলে বা অলিগোপলি থাকলে ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাকচুয়ালি ক্যান লিড টু লসেস। হ্যাঁ, ইন্টারন্যাশনাল ট্রেড বা যে কোনো ট্রেড। তো সেইটা তো এখানে হবে, মানে এখানে হতেও পারে। অর্থাৎ ল্যান্ড রিফর্মটা নিশ্চয়ই একটা শর্ত, সেটা আমি বুঝতে পারি। অন্য কেউ যদি কিছু বলে আচ্ছা, আর একটা প্রশ্ন আছে, তবে সেটা খুব একটা মানে যাই হোক, আমি পড়ছি প্রশ্নটি। ইজ দেয়ার স্কোপ ফর ফরওয়ার্ড অর ফিউচার মার্কেট ফর ফার্ম প্রোডাক্টস ইন ইন্ডিয়া? এটা অবশ্যই মানে এতক্ষণ তো উত্তর পেয়ে গেছেন নিশ্চয়ই তিনি। কনসিডারিং দ্যাট শিকাগো মার্কেন্টাইল এক্সচেঞ্জ স্টার্টেড উইথ গ্রেনস মার্কেট ইন 1861, এই বিষয়ে অধ্যাপক ব্যানার্জির কিছু বলার আছে কি? মানে প্রথম প্রশ্নটা তো নিশ্চয়ই এতক্ষণে উত্তর পাওয়া গেছে। হ্যাঁ, আমি এই না একই কথাই জাস্ট যেটা বলবো সেটা হচ্ছে যে শিকাগোতে যে ফিউচার্স মার্কেট আছে তার জন্য শিকাগো বোর্ড অফ এক্সচেঞ্জ তারা কিন্তু বহু বহু বছর ধরে তারা নানান ধরনের প্রোডাক্ট ইন্ট্রোডিউস করেছে, অপশন করেছে, ফিউচার্স করেছে। সেখানে মার্কেট রেগুলেটর্স অর্থাৎ প্রতিদিনের যে প্রাইস ফ্লাকচুয়েশনস এর দরুন যে একটা অ্যাডজাস্টমেন্ট তৈরি করা হয় সেটা এমন মেকানিজম করেছে যাতে করে কারুর লস বা কারুর গেইন না হয়। হ্যাঁ, অর্থাৎ সেখান থেকে আলাদা করে ফায়দা না তুলতে পারে। অর্থাৎ এবং সেটেলমেন্টটা অর্থাৎ যে প্রাইসটাকে কিনতে চেয়েছে বা বিক্রি করতে চেয়েছে সেটা যেন স্মুথলি তাদের চলে আসে, তার জন্য একটা মেকানিজম আছে। একই কথা বলছি যে অথবা কেউ যদি ডিফল্ট করলো তখন তাকে এক্সচেঞ্জ থেকে পানিশমেন্ট করার আছে, সে আর কখনো বিক্রি করতে পারবে না। একই ব্যাপার অলমোস্ট লাইক অ্যামাজনে আমি যদি ঢুকি কিছু বিক্রি করি, তারপরে দেখা গেল যে আমি বিক্রি দিলে করলাম না, কারণ অ্যামাজন তো আমাকে নিশ্চয়ই মানে এ করবে, কি বলে মানে ব্ল্যাক লিস্ট করবে বা কিছু একটা করবে। সো সেরকম কিন্তু যদি না বলা থাকে তাহলে সেই মার্কেটের কি অর্থ হয় জানাই না। ইনফ্যাক্ট নিত্যানন্দ একটা কথা বললেন, কেউ খেয়াল করেছেন কিনা জানেন জানি না, প্রফেসর নিত্যানন্দ, সেটা হচ্ছে যে এটা ঠিক এক্স্যাক্টলি ফিউচার ট্রেডিং নয়। কিছু মাল্টিন্যাশনাল কোম্পানি, আমি এটা কাগজে পড়েছিলাম কিন্তু আমার এক্স্যাক্টলি মনে নেই বলে বললাম না, সেটা হচ্ছে যে তারা বলেছিল যে পাঞ্জাবে হরিয়ানা ফার্মারদের কাছে তারা 1 বছর বা 7 মাস বাদে ওই জিনিসটা কিনবে, উইচ ইজ কাইন্ড অফ সিমিলার টু দ্য ফরওয়ার্ড মার্কেট। কিন্তু যখন টাইমটা যখন এসেছে তখন বলছে না না না, আমরা এই জিনিস আমরা চাইনি। অর্থাৎ কৃষক যে জিনিসটা তৈরি করলো, এবারে তৈরি করার পরে তারপরে আদার পার্টি বলছে, অন্য পার্টি বলছে, মাল্টিন্যাশনাল বলছে বা অন্য সাইডে যে এটা আমি কিনবো না। এখন এইবারে এই যে ডিসপিউট রেজলিউশনের জন্য কোনো বডি নেই, কি বলে কোনো কম্পিটেন্ট বডি নেই। হ্যাঁ, সো এটাতে তো বড় কৃষকরা ভয় পাবেন। অর্থাৎ আবার একই কথা, সেটা হচ্ছে যে প্রপার ইনফ্রাস্ট্রাকচার না তৈরি করে এখানে অভিরুদ্ধ যা বলে সুগত তাই বলে একই এটা বলছি, কোনো মার্কেটই হয় না। ফিউচার্স মার্কেট তো আরো শক্ত, তার কারণটা হচ্ছে যেখানে ডেলিভারিটা আজকে দেবে না, ডেলিভারিটা দেবে 6 মাস পরে, তাই তার মধ্যে অনেক কিছু ঘটতে পারে। তো সেটারই জন্য আমার ধারণা সেগুলোকে আগে করা দরকার করে। এবং ভারতের আরেকটা কথা কিন্তু খুব ভালো বলেছিল, সেটা হচ্ছে যে যেহেতু এগ্রিকালচার স্টেট সাবজেক্ট এবং যেহেতু গুজরাটে ফর এক্সাম্পল ট্রেডার অনেক বেশি এবং ওরা কিন্তু ফিউচার্স মার্কেটে বহু জায়গায় ওরা পার্টিসিপেট করে আমি জানি, সেই জন্য গুজরাট কুড হ্যাভ বিন এ কাইন্ড অফ আইডিয়াল এক্সাম্পল, যেখানে যে আগে এটাকে চালু করা হলো সেখান থেকে দেখা গেল যে কি গেইনস হচ্ছে কি লসেস হচ্ছে। যদি বেশি গেইনস হয় তখন তারা অন্য স্টেটকে এটা অপশনাল হিসেবে দেবে, তারা যেতেই পারে, রাইট? সো অর্থাৎ সিকোয়েন্সিয়াল রিফর্মটা এটা যে কোনো ক্ষেত্রে দরকার, এমনকি ফিউচার্স মার্কেটের ক্ষেত্রে। অর্থাৎ প্রাতিষ্ঠানিক সংস্কারটা করলে তবেই আর কি এই আইনটা আর কি সাফল্য লাভ করতে পারবে, সেটা আমাদের আলোচনা থেকে উঠে এলো। অধ্যাপক মার্জিতের যদি এ ব্যাপারে মানে একটা সংক্ষিপ্ত মানে যেটাকে আমরা সামারি বলি সেরকম কিছু এই আলোচনার একটা যদি আপনি করে দেন, করে আমরা তাহলে অনুষ্ঠান শেষ করতে পারবো। আমাদের অনুষ্ঠান আজকে ভীষণ ভালো হয়েছে, কারণ কয়েকজন লিখেছেন যে তারা প্রত্যেক মাসে এরকম অনুষ্ঠান শুনতে চান। তো এরকম মানে
বিদগ্ধ পণ্ডিত মানুষদের নিয়ে এরকম সহজ প্রাঞ্জল ভাষায় যদি আমরা একটা শক্ত জিনিসকে আলোচনা করে মানুষের কাছে পৌঁছতে পারি, সেটাই আমাদের সাফল্য। আহ, হ্যাঁ, আমরা নিশ্চয়ই এই এই তাদের যে প্রস্তাব সেটা আমরা মনে রাখবো, এবং আমাদের কিছু পরিকল্পনাও আছে যে হয়তো সব সময় আমরা যেটা খুব সমসাময়িক বা সমকালীন খুব আলোড়ন সৃষ্টি করা কোনো খবর, তার উপরেই আমরা বিশ্লেষণ করব না। আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা হয়তো অর্থনীতির কতগুলো যে যে তত্ত্বগুলো বা যে তথ্যগুলো খুব ব্যবহৃত হয় খুব, এবং বিভিন্ন দেশের কনটেক্সটেই ব্যবহৃত হয়, সেই নিয়ে বিতর্ক হয়, সেগুলো নিয়েও এক ধরনের বিশ্লেষণী বা ব্যাখ্যা, সহজ ব্যাখ্যার আলোচনাও আস্তে আস্তে এর মধ্যে নিয়ে আসবার চেষ্টা করব, যাতে ছাত্রছাত্রীদেরও এবং গবেষকদেরও কিছুটা উপকার হয়। যাই হোক, আজকে আমরা একটা খুবই আলোড়ন সৃষ্টিকারী বিষয় নিয়ে আলোচনা করলাম। মানে আমার যতদূর মনে আছে, দুটো জিনিস আমার মনে আছে, সেটা হচ্ছে যে ভারতবর্ষে কোনো বিশাল গুরুত্বপূর্ণ কোনো বিল বা আইন, সেটা উপস্থাপনা করার এত কম সময়ের মধ্যে সেটা প্রত্যাহার করা হলো, এটা নিশ্চয়ই একটা স্বাধীনতা উত্তর ভারতবর্ষের একটা খুব বড় ঐতিহাসিক ঘটনা। এবং এরকম সাড়া জাগানো কৃষি বিল এবং তার কনসিকুয়েন্স বা তার প্রভাব সম্পর্কে আমি যতদূর মনে করি যে, যদিও সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয় হয়েছিল, কিন্তু এতটাই গুরুত্বপূর্ণ ভারতবর্ষের ক্ষেত্রে এটা হয়েছে, সেটা হয়তো সেই শিল্প বিপ্লবের সময় 1846 এর রিপিল অফ দি কর্ন ল মনে আছে, সেইটা ভীষণ ইনফ্লুয়েন্স করেছিল অর্থনীতির চিন্তা ভাবনাকে বিভিন্ন ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের মাধ্যমে, বিশেষ করে ডেভিড রিকার্ডোর মাধ্যমে। এবং রিপিল অফ দি কর্ন ল সেটা কিন্তু হয়েছিল ক্যাপিটালিস্ট সিস্টেম যাতে ভালো করে স্মুথলি ফাংশন করে, তার জন্য যাতে ওয়েজ কস্টটাকে কমানোর জন্য কর্নটাকে যাতে সস্তায় বাইরে থেকে এগ্রিকালচারাল প্রোডাক্টকে নিয়ে আসা যায়। আর একটা সেন্সে এখানে সেই শিল্পপতি, শিল্পের উদ্যোগপতি, পুঁজিপতি বা বা পুঁজির যারা বিনিয়োগ করেন তাদের সঙ্গে কৃষিদের, কৃষি ক্ষেত্রে যারা জোতদার বা জমিদার, সেই শ্রেণীর একটা যুদ্ধের মধ্যে এই জিনিসটা শিল্পপতিদের সাফল্য হিসেবে এবং পুঁজির সাফল্য হিসেবে এবং অ্যাকুমুলেশন বা যেটাকে আমরা বলি পুঁজি তার যেভাবে সম্প্রসারণ করে তার সাফল্য হিসেবে, এবং বকলমে এটাকে বলা হয় ব্রিটিশ শিল্প বিপ্লবের একটা মানে বড় একটা দিক আর কি, যে এই রিপিল অফ দি কর্ন ল হয়েছিল। কিন্তু আমাদের ক্ষেত্রে সেই রিপিলটা কিন্তু কোনো পজিটিভ কিছু এখনো আনলো না আর কি। মানে মানে একটা রিপিল কিছু হলে তার একটা পজিটিভ ইম্প্যাক্ট থাকতে পারে, তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট থাকতে পারে। পজিটিভ ইম্প্যাক্ট হলো যে কৃষকরা কিছুটা শান্তি পেলেন মানসিকভাবে, আর নেগেটিভ ইম্প্যাক্ট যেটা ভরত রামস্বামী বলেছে, যে সরকার হয়তো চট করে কৃষির সংস্কারের দিকে পথে আর পা বাড়াবে না, কারণ সে এটা এটা একটা সমস্যা। আমি বলবো যে আমাদের আজকের যে আলোচনা হয়েছে সেটা বিভিন্ন দিকে খুবই, এবং আমরা যাদের পেয়েছি তারা খুবই সুন্দর করে আমাদের বোঝালেন। আমাদের বাইরের যে দুজন ছিলেন তারা খুবই মনোজ্ঞ, 5 মিনিট 10 মিনিট যাই বলে থাকুন, খুবই সুন্দর করে বলেছেন, এবং এরা সবাই খুবই বিশেষজ্ঞ এবং অনেক দিন ধরে গবেষণা করছেন কৃষি নিয়ে, সুতরাং এদের কথা শুনে আমরা ঋদ্ধ হয়েছি। তবে একটা জিনিস আমাদের মনে হয় যে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করলাম না, সেটা আলোচনা করলাম না এই কারণে নয় যে সেই বিষয়টি গুরুত্বপূর্ণ নয়, সেটা হচ্ছে কেউ কেউ বলে থাকেন যে এর একটা রাজনৈতিক অর্থনীতি শুধু নয়, একদম রাজনৈতিক একটা পটভূমি আছে, যে বড় কৃষক হয়তো শ্রেণী যেটা যেটা সরকার দেখেছেন যেভাবে, বড় কৃষকদের শ্রেণী হয়তো সরকারের বিরুদ্ধ মতামত পোষণ করেন, কারণ এই সরকার অনেক বেশি বেসরকারি উদ্যোগের কথা বলেন বা ইত্যাদি। এবং এইখানে এই বড় পাঞ্জাবের বড় কৃষক আর ভারতবর্ষের বড় বেসরকারি পুঁজিপতি, তাদের মধ্যে একটা সংঘর্ষের বাতাবরণ সৃষ্টি করে কৃষকদের খানিকটা গুরুত্বপূর্ণ, কৃষকদের যারা এই অলিগোপলিস্টিক অলিগার্কি যে কন্ট্রোল আছে সেটাকে কমানোর চেষ্টা করা হচ্ছিল বোধহয় বলে এটা অনেকে মনে করেন। এবং সেখানে আপাতত কিন্তু এই রাউন্ডে এক অর্থে কিন্তু কৃষক শ্রেণী জয়লাভ করলো, সেটা আমরা বলতে পারি। তবে এই লড়াই, অনেকে বলছেন যে এই লড়াই কিন্তু থেমে থাকার লড়াই নয়,
কারণ নিশ্চয়ই বাজার আসবে, মুক্ত হবে আমাদের বাজারের পরিবেশ, কৃত্রিমতা থেকে মুক্ত হবে, কিন্তু এক ধরনের একচেটিয়া নিয়ন্ত্রণ থেকে অন্য আরেক ধরনের একচেটিয়া নিয়ন্ত্রণের ফ্রম ফ্রাইং প্যান টু ফায়ার পড়ে যেন আমরা না যাই, সেগুলো আমাদেরকে বুঝতে হবে। আমরা এই নিয়ে সেই আরো জন্য আলোচনা করব, সংস্কারগুলো দরকার, আমরা নিশ্চয়। কোনো সময় করব। আমরা সবাইকে ধন্যবাদ জানাই, সবাইকে মানে তারা যে এসছেন, সময় দিয়েছেন আমাদের এই আলোচনা চক্রের জন্য, তার জন্য অর্থ বিশ্লেষণের অনেক পক্ষ থেকে ধন্যবাদ। ধন্যবাদ। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আবার নিশ্চয়ই আমরা এরকম মনোজ্ঞ আলোচনায় আপনাদের পাবো, এই আশা রাখছি। ধন্যবাদ।